আচ্ছা সৌরভ, এখন দেখা যাচ্ছে স্ক্রিনে? লাস্ট টপিক ওইটা একটু স্টার্টিং একটু বলে দিতে বলেছিলে, মানে মনে পড়ে দিতে বলেছিলে, ওটা একটু বলে দাও। কোনটা? ওই আচ্ছা হ্যাঁ, পাস একটা ফেল, পাস পাস ফেলের ওই যে মানে একটাতে হ্যাঁ প্লাস হ্যাঁ আসছে একটা মাইনাস আসছে, তাও কেন প্লাস হয়ে যাচ্ছে, এটা একটু ডাউট ছিল। হ্যাঁ বলছি। আর এমনি অঙ্ক কত নম্বর হয়েছিল? 42 হয়েছিল। সেলসম্যান, যা রেকর্ডিং অন করো। রেকর্ডিং মনে হয় অন করে দিয়েছে। হ্যাঁ দেখো, পাস ফেলের অঙ্কে বলছে যে একটা স্টুডেন্ট যদি, যেমন এই অঙ্কটায় 25-এর অঙ্কটায় বলছে একটা স্টুডেন্ট যদি 25% নাম্বার পায়, দেন হি ইজ ফেলড বাই 210 নাম্বার। মানে 25% টোটাল নাম্বারের 25% যদি নাম্বার পায় তাহলে সে 210 নাম্বারে ফেল করে, এবং 55% নাম্বার পেলে সে 240 নাম্বারে পাস করে, মানে পাসিং নাম্বারের থেকে 240 নাম্বার বেশি পায়। আচ্ছা এই অঙ্কটায় ওর একটু প্রবলেম ছিল, তাই ওকে একটু বুঝে দিচ্ছি। তোমাদের প্রবলেম থাকলে দেখো, নাহলে একটু ওয়েট করো। তো আমি যদি ধরতাম যে টোটাল নাম্বার 100x, তাহলে প্রথম কেসে কত পেল সে? 25x পেল। 100x এর 25% মানে 25x। এবার বলছে এই ক্ষেত্রে সে 210 নাম্বারে ফেল করছে, মানে এর সাথে যদি আরো 210 নাম্বার যোগ করি তবেই সে পাস নাম্বার পাবে। তো আমার যদি এইখানটায় পাসিং পাসিং মার্কস হয়, তাহলে 25x পেলো, তার সাথে আরো 210 যোগ করলাম, তবেই আমি সে পাসিং নাম্বারে পৌঁছালাম। আর সেকেন্ড ক্ষেত্রে সে 55x নাম্বার পেলো, কারণ কি টোটাল নাম্বারে 55x 55% পেয়েছে, তার মানে 55x পেলো। এবার এই ক্ষেত্রে বলছে সে 240 নাম্বারে পাস করছে, মানে কি তার এই নাম্বারটা পাসিং নাম্বারের থেকে 240 বেশি। তো এখানে যদি আমি 240 বাদ দিই তবে আমি পাসিং নাম্বার পাবো। প্রথম ক্ষেত্রে 25x নাম্বারের সাথে যদি 210 নাম্বার যোগ করি তবেই পাসিং মার্কস হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে 55x যেটা নাম্বারটা পেলো তার থেকে যদি 240 বাদ দিই তবে পাসিং নাম্বার হবে। তো দুটোই তো পাসিং নাম্বার, মানে এই দুটো সেম, সমান। এবার যদি তোমরা এই 25x টাকে ওদিকে নিয়ে যাও আর 240 টাকে এদিকে নিয়ে আসো, তাহলে দেখো 210 প্লাস 240 সমান হবে 30x, বা 30x সমান 450, তার মানে x সমান 15। এই গেল x ধরে অঙ্কটা করলে। এবার তোমরা গ্রাফে বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি বুঝতে পেরেছো কেন? আচ্ছা কেন না, মানে যোগ যোগ হচ্ছে, মানে আমি যদি বড়ভাবে করি অঙ্কটা তাতেও দেখো এখানটায় যোগ হলো। ঠিক আছে, এবার আমি তোমাকে যদি লাইন টেনে বোঝানোর চেষ্টা করি, এইটা ধরো টোটাল নাম্বার। প্রথম ক্ষেত্রে সে কতটা পেলো? 25%, মানে এইটুকু নাম্বার পেলো 25%। দিয়ে বলছে সে 210 নাম্বারে ফেল করলো। তো এইখানটায় যদি আমার পাসিং মার্কস হয়, পাসিং মার্কস থেকে 25% নাম্বার পেয়ে 210 নাম্বারে ফেল করলো, মানে কি পাসিং নাম্বার থেকে এই মার্কসটুকু কত? 210। পরের বার সে 55% নাম্বার পেলো, আমি ধরে নিলাম 55% মানে পাসিং নাম্বারের থেকে বেশি পেয়েছে, কারণ বলছে 240 নাম্বারে পাস করেছে। এইটা ধরলাম আমি 55% নাম্বার। এবার বলছে এই ক্ষেত্রে সে 240 নাম্বারে পাস করেছে, মানে পাসিং নাম্বার থেকে 240 নাম্বার বেশি পেয়েছে, তার মানে এইটুকু কত? 240। এবার আমি টোটাল 55% থেকে যদি এই 25% টুকু বাদ দিয়ে দিই, এইটুকু বাদ দিই, তাহলে পড়ে থাকলো কোনটুকু? এইটুকু প্লাস এইটুকু। তাহলে 55% থেকে 25% বাদ দেওয়া মানে 30%। 30% সমান এখন কে পড়েছে? এইটা আর এইটা। তাহলে এই টোটালটা যদি করতে যাই তাহলে এই 210 আর 240 কে যোগ করতে হবে, তো না হলে কিভাবে হবে? তার মানে এটা কত? 450। 1% সমান 15, 100% মানে টোটাল নাম্বার সমান কত? 1500।
তো যোগ যোগ হচ্ছে কারণ দেখো এই নাম্বারটা আর এই নাম্বারটা যখন সমান, আমি ওখানে এই যে মাইনাস প্লাস দেখাচ্ছিলাম, আমি এই যে এই যে 55% 55% মাইনাস 25% যখন করছি, তার মানে 55% মানে কত, 240, মাইনাস আর 25% মানে কত, মাইনাস 210। দেখো এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 240 প্লাস 210 মানে 450। বোঝা গেল? যে বুঝতে পারছিলে না বলো। হ্যাঁ, একদম ক্লিয়ার। আচ্ছা, আজকে কতজন লাইভে আছে? সবাই নেই। তোমরা চেষ্টা করো রেকর্ডিং এ না দেখার, চেষ্টা করো লাইভে থাকার, কারণ যখন যা প্রবলেম হবে লাইভে থাকলে সেটা বুঝে দেওয়া মানে ইজি হবে। এবার দেখা যাচ্ছে কিছু বুঝতে পারলে না, আমি বোঝাতে পারলাম না বা তোমরা বুঝতে পারলে না, যাই হোক, সেই জিনিসটা যদি এখনই ক্লিয়ার না করে নাও, এই জিনিসটা আস্তে আস্তে একটা ডার্ক স্পট তৈরি করবে তোমাদের, সেটা পরে গিয়ে ক্লিয়ার করা অনেক প্রবলেম হবে। তো এখন যেহেতু কনসেপ্টের ক্লাস হচ্ছে, চেষ্টা করো মানে লাইভ থেকে বোঝার। তোমাদের তো অন্য এখন আর পড়াশোনা সেরকম সবার নেই আশা করি, তো চেষ্টা করবে এই 1-1.5 ঘন্টা যখনই হোক ক্লাসটা অ্যাটেন্ড করে নেওয়া, তাহলে সুবিধা হবে। এবার কোনো কারণে না পারলে পরে রেকর্ডিং দেখা ছাড়া কোনো অপশন নেই। আর যদি কোনো কনফিউশন থাকে আমার কাছ থেকে পরে ক্লিয়ার করে নিও। আচ্ছা, এই 42-এর অঙ্ক পর্যন্ত কারোর কোনো অসুবিধা নাই তো পার্সেন্টেজে? না দাদা, নেই। তবে হ্যাঁ বলো। যে এগুলো ঘরে করে নেবে, তো হুম। সেইগুলোকে ওগুলো আরেকটু মানে প্রসেসটা আসলে আমি জানতে চাইছি, যে পরে আবার ভিডিওটা প্লে করব, প্লে করে 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 নেবো, নাকি পিডিএফ থেকেই মানে সেগুলোকে মার্ক শুধু লিখে রাখছি, এখন তুমি বলবে, আমরা নয় লিখে নিচ্ছি যে এই এই হ্যাঁ, এই এই অঙ্কগুলো দাদা ঘরে করতে বললো, সেগুলোকে পিডিএফ থেকে দেখো করে নেবো, যারা তাই তো? লাইভে ক্লাস করছো তারা চেষ্টা হ্যাঁ, করবে যে ঘরে ভিডিও না দেখার। কারণ দেখো ভিডিও দেখলে সেই জিনিসটা আবার চোখের সামনে চলে আসবে। তোমরা এখন যা হ্যাঁ শিখলে দাদা। সেটাকেই মেমোরাইজ করে করার চেষ্টা করো, যদি না পারো তো ভিডিও দেখো। আর কিছু কিছু অঙ্ক আমি স্কিপ করছি যেগুলো একই টাইপের কোশ্চেন, সেগুলোতে যদি কোনো হুম, রকম অসুবিধা হয় তো আমাকে পরে বলো, বা গ্রুপেও বলতে পারো, তোমার কোনো বন্ধুই তোমাকে হেল্প করে দিতে পারে, বা না হলে আমি করে দেবো। আর জেনারেলি আচ্ছা স্কিপ আচ্ছা করছি যেগুলো একই টাইপের সেইগুলো। ঠিক আছে? ওকে দাদা। আচ্ছা, 42-এর অঙ্কটা হয়েছে? 19 বা 20 অঙ্কগুলো, 19 আর 20টা একটু বলে দিলে ভালো হয়। 19, 20, মানে উনিশ দুটোর কুড়ি মধ্যে একটা বললেই হবে। আচ্ছা, 20-র অঙ্কটা হচ্ছে একটু টাফ অঙ্ক, এটা পরে করাবো। টাফ না ঠিক, মানে পার্সেন্টেজের অঙ্ক, ওটাকে পরে করাবো, পরে করলে কোনো অসুবিধা হবে না। আর 19-এর অঙ্কটা ওই পার্সেন্টেজের উপরে একটু ক্যালকুলেটিভ অঙ্ক। দেখো 19-এর অঙ্কটাই বলছে একটা ট্রেনে দেয়ার আর অ্যাজ মেনি অ্যাজ ওয়াগন অ্যাজ দেয়ার আর নাম্বার অফ সিট, মানে একটা কামরায় যতগুলো সিট থাকবে ততগুলো ওয়াগন থাকবে বা বগি থাকবে। যদি কামরায় 10টা সিট থাকে, আমার এরকম 10খানা বগি আছে, তার মানে টোটাল সিটের নাম্বার হবে কত, 10 × 10। এইরকমই বলছে ইন ওয়ান অফ দ্য ওয়াগন, এরকমই একটা ওয়াগনে ক্যারিং 25%, 25খানা লোক আছে, হুইচ ইজ ফিল্ড উইথ 71.37% অফ ইটস ক্যাপাসিটি, মানে এর যে টোটাল ক্যাপাসিটি তার 71.37% ফিল্ড আছে। তাতে তাতে কতগুলো লোক আছে, 25 জন লোক আছে। আমি ধরে নিলাম দেখো, তাহলে আমার যদি টোটাল নাম্বার অফ সিট বের করতে হয়, তাহলে একটা কামরার কতগুলো সিট আছে টোটাল সেটা বের করতে হবে। এবার সেটা বের করার জন্য আমাকে অঙ্কতে হিন্ট দিল যে একটা কামরায় 25 জন আছে, কিন্তু কামরাটা 71.37%ই ভর্তি। আমি ধরে নিলাম কামরায় সিটের সংখ্যা এক্স।
এই এক্স এর 71.375% তো হচ্ছে 25। তার মানে এক্স ইন্টু 71.375 মানে হচ্ছে 5/7। তোমরা করবে পার্সেন্টেজে কনভার্সন, এটা সমান 25। তার মানে এক্স সমান দেখো কেটে যাবে, দিয়ে হবে 35। তার মানে একটা কম্পার্টমেন্টে কতগুলো সিট আছে? 35টা। তাহলে এরকম কতগুলো বগি আছে? 35 খানা বগি আছে। তাহলে একটা কম্পার্টমেন্টে 35 খানা সিট, আর এখানে যদি 35 খানা বগি থাকে, তাহলে টোটাল নাম্বার অফ সিট কত? 35 ইন্টু 35। এবার তোমাকে অঙ্কে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্যাসেঞ্জার্স দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইফ ইট হ্যাজ 20% সিটস অলওয়েজ ভ্যাকান্ট। মানে যদি ট্রেনটায় 20% সিট সবসময় ভ্যাকান্ট করে দিই, তাহলে ওই ট্রেনটাই টোটাল আমরা কতজনকে অ্যাকোমোডেট করতে পারবো। তাহলে আমি দেখলাম ট্রেনের টোটাল ক্যাপাসিটি 35 ইন্টু 35। কোনো সময় এরকম গুণ আসলে গুণ করতে যাবে না, হয়তো পরে কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? যতক্ষণ ফাইনাল অ্যান্সার না আসছে গুণ করবো না। তাহলে টোটাল নাম্বার অফ সিট পেলাম 35 ইন্টু 35। এবার আমাকে বলছে যে 20% ভ্যাকান্ট রাখার পর কতজন লোককে বা কতজন প্যাসেঞ্জারকে অ্যাকোমোডেট করব। তাহলে যদি 20% ভ্যাকান্ট করি, তার মানে 80% ফিল থাকবে। কার? এই টোটাল সিটের। তাহলে টোটাল সিটের 80% ফিল থাকলে কত হবে? 80% মানে কত? 80/100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এবার তুমি করো, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 20। তার মানে 7 7 49 ইন্টু 20 মানে 49 দুগুণ 98 মানে 980। তো দেখো এই গুণটা করলে বেকার তোমার গুণ হতো করা, পরে আবার কাটাকাটি করতে হতো। তো চেষ্টা করবে লাস্টে গিয়ে গুণ করবো, তার আগে না। বোঝা গেল? যে বুঝতে পারছিলেন না বলো, বোঝা গেল কিনা? হ্যালো, বোঝা গেছে? তো মনে হয় অনলাইন নেই। আচ্ছা, আমরা পার্সেন্টেজটাকে শেষ করব। পার্সেন্টেজে শেষ করে তোমার প্রিভিয়াস ইয়ার থেকে পার্সেন্টেজের যেমন কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোকে তোমাদের প্র্যাকটিসের জন্য দেবো, আর যেগুলো করানোর দরকার আমি করিয়ে দেবো। আর এর সাথে সাথে প্যারালালি সপ্তাহে 2-1টা ক্লাস এক্সট্রা নিয়ে আমি চেষ্টা করব অ্যাডভান্সটাকে শুরু করার। আচ্ছা, 42-এর অঙ্কটা তোমরা করেছো না করোনি বলো? করেছি দাদা, করে নিচ্ছি। হয়ে গেছে তো? কারোর কি কোনো প্রবলেম আছে? এটা তো তুমিই করিয়ে দিয়েছিলে আচ্ছা আচ্ছা, আমি করিয়ে রিয়েল দিয়েছিলাম সেটটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে অঙ্ককে অঙ্কর মতন ভাববে না, হ্যাঁ, একটু লজিক্যালি ভাবার চেষ্টা করবে, দেখবে মানে অঙ্ক খুব সহজ হবে। ওই অঙ্ক থিওরি করব এ করবো এরকম ভাবতে গেলে একটু ডিফিকাল্ট লাগবে। আচ্ছা, 43-এর অঙ্কটা বলছে দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20% বাই হাউ মাচ পার্সেন্ট। আচ্ছা, 43-এর অ্যান্সারটা এখানে দেওয়া আছে, অঙ্কটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। বলছে চিনির দাম 20% বেড়ে গেছে, by how much percent consumption is to be decreased so that the expenditure will not increase। এবার আমি ধরে নিলাম চিনির দাম ছিল 100, সেখান থেকে কত হয়ে গেল? 120। এবার আমার বাড়ি থেকে বলছে যে চিনির আগে 100 টাকা খরচ করছিলি, চিনির দাম বেড়ে দাদা যাওয়ার একটু জন্য স্ক্রোল এখন ডাউন করো যাতে অঙ্কটা দেয়। অঙ্কটা দেখা ও যাচ্ছে তো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সরি সরি, দেখা যাচ্ছে, আমি ভেবেছিলাম উপরে আছে। না না। তো এবার বলছে যে চিনির দাম 20% বেড়ে গেছে, মানে আগে 100 টাকা থাকলে এখন 120 টাকা। এবার আমি যদি আগের, আমি ধরে নিলাম যে 1 কেজি চিনির দামই 100 টাকা ছিল, যেটা বেড়ে এখন 120 টাকা হলো। তো আমি যদি 1 কেজি চিনি খাই, তাহলে আগে যেটা 100 টাকা লাগছিল এখন 120 টাকা লাগার কথা। কিন্তু আমার বাড়ি থেকে বললো যে না, চিনির খরচ আমি বাড়াবো না। তাহলে নিশ্চয়ই এখন 1 কেজি নেওয়া যাবে না, কিছুটা কমাতে হবে। এবার কত পার্সেন্ট কমাবো? এবার বলো যে এখন 120 টাকা খরচ হওয়ার কথা,
এখান থেকে আগের জায়গায় ফেরত যেতে গেলে কত কমাতে হবে? 20 টাকা কমাতে হবে। কার রেসপেক্টে? 120 রেসপেক্টে। তাহলে পার্সেন্টেজ করলে কত হয়? 20/120 ইন্টু 100%, মানে 1/6 ইন্টু 100%, এটা 16.23% হবে। এটাকে তোমরা এইভাবে ভাবতে পারো যে 20% মানে কত? এই যে 20% চিনির দাম বেড়েছে মানে কত? 20% মানে 1/5, মানে 5 টাকায় 1 টাকা বেড়েছে, মানে 5 টাকা থেকে কত হয়েছে? 6 টাকা হয়েছে। এখন কত কমাতে হবে? আগের জায়গায় যেতে গেলে এক কমাতে হবে। কার সাপেক্ষে? 6 এর সাপেক্ষে, মানে 1/6। 1/6 পার্সেন্টেজ কনভার্সন কত হয়? 16.23%। তো এই অঙ্কগুলো এমনিতে আমি করিয়ে দিলাম, কিন্তু এইভাবে করার কোনো মানে, তোমরা যখন প্র্যাকটিস করে নেবে দেখবে এগুলো মুখে মুখে হয়ে যাবে, এগুলোর জন্য অত টেনশন নেওয়ার কিছু নেই। 44 এর অঙ্কটাও একই অঙ্ক, শুধু চিনির দাম 30% কমে গেছে। 30% কমে গেছে মানে কত? 30% মানে 3/10, মানে 10 টাকায় 3 টাকা কমেছে, মানে আগে 10 টাকা থাকলে এখন 7 টাকা। যে চিনি খরচ আমি একই রাখবো আগের থেকে, এখন তো কমে গেছে, বলছে না আমি একই রাখবো। তো কত বাড়াতে হবে? 3 বাড়াতে হবে। কার সাপেক্ষে? 7 এর সাপেক্ষে। পার্সেন্টেজে কনভার্সন করলে কত? ইন্টু 100% দিয়ে গুণ করলে হয়ে যাবে। এটাকে লিখবে, মানে এটা করে নেবে, তাহলে কত হবে? 300/7। 300/7 করলে অ্যান্সার দেখবে 4 7 88 8 থেকে 2 20 7 দুগুণে 14 6 এর 7 42.67% হবে অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যালো, কেউ একটু রেসপন্স করো। হ্যাঁ আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিকঠাক বুঝে গেছে। পরের অঙ্কটা দেখো, এতক্ষণ আমরা শিখলাম যে যদি চিনির খরচ মানে চেঞ্জ না হয়, আগে যত টাকা ছিল এখনো তত, তাহলে কি হবে? এবার এই অঙ্কটাই বলছে যে চিনির দাম এই যে 45 এর অঙ্কটা বলছে দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 30%। 30% চিনির দাম কমে গেছে, মানে 100 থেকে কত হয়ে গেছে? 70 হয়ে গেছে। একদম সিম্পল ভাবে ভাবো। এবার বলছে বাই হাউ মাচ পার্সেন্ট দ্য কনজামশন ইজ টু বি ইনক্রিজড, মানে চিনির খরচ, চিনির যে কনজামশন আমাকে কতটা বাড়াতে হবে, সো অ্যাজ এক্সপেন্ডিচার উইল ডিক্রিজ বাই 10% অনলি। এখানে তো দেখছি 30% কমে গেছে। বলছে তুমি এখন চিনি খাওয়া বাড়াও, এমন ভাবে বাড়াও যাতে যে চিনির খরচটা শুধুমাত্র 10% কমে। তো যদি 10% কমাতে হয় এখানটায় কত করতে হবে? 90 করতে হবে। মানে আমার খরচ এখন হওয়ার কথা 70, যদি আগের পরিমাণ মানে আগের থেকে আগের পরিমাণ চিনি খাই, তাহলে আগে যেটা 100 টাকা হতো এখন 70 টাকা হওয়ার কথা। কিন্তু বলছে যে না, 70 টাকা করলে হবে না, আমাকে 90 টাকা করতে হবে। তার মানে কত বাড়াতে হবে? 20 বাড়াতে হবে। কার সাপেক্ষে? 70 এর সাপেক্ষে, ইন্টু 100, মানে 200/7 হবে অ্যান্সার, পার্সেন্ট। তার মানে দেখো 200, তোমরা এইভাবেও করতে পারো, যে এখানে কত হলো? 2 এর 7 ইন্টু 100%, তো মানে 2 এর সাথে পার্সেন্টেজে কনভার্সন, মানে 2 ইন্টু 1 এর সাথে পার্সেন্টেজে কনভার্সন। 1 এর সাথে পার্সেন্টেজ কনভার্সন করলে কত হয়? 14.2 এর 7 হয়, তার সাথে 2 গুণ, মানে 28.4 এর 7। এই জিনিসগুলো আমি আগে করাচ্ছিলাম, প্রথমে পার্সেন্টেজের শুরুতে এগুলোই করিয়েছিলাম। পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে বোঝো, তাহলে পরের চ্যাপ্টারগুলো অনেক তাড়াতাড়ি হবে। তারপরের অঙ্কটা বলছে দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%, মানে 100 থেকে, দেখার সাথে সাথে তোমাকে বুঝতে হবে 100 থেকে 120 হলো। বাই হাউ মাচ কেজি অফ কনজাম্পশন ইজ টু বি ডিক্রিজড, হচ্ছে কনজাম্পশন কত কেজি কমাতে হবে, সো অ্যাজ এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ বাই 5% অনলি, মানে যেটা 20% বাড়ছে সেটা 20% বাড়তে দেবো না, 5% বাড়তে দেবো, সেই অনুযায়ী আমার যে চিনির খরচ বা চিনির এক্সপেন্ডিচার সেটাকে কমাতে হবে। এবার আগে শুধু আমাকে পার্সেন্টেজ জিজ্ঞাসা করছিল, এখানে বলছে কত কেজি কমাতে হবে। এই কেজি যদি বলে তাহলে অঙ্কে আরো কোনো ইনফরমেশন আছে যে এখন কত কেজি ব্যবহার করছি বা কিছু আছে, সেটা কিভাবে করবে আমি বলছি। এবার চিনির খরচ মানে চিনির কনজাম্পশন যদি আমার একই থাকে, তাহলে এখন 100 টাকা খরচ হলে
এখন মানে বাড়ার পর 120 টাকা হওয়ার কথা, কিন্তু আমাকে বলে দিল যে 20% বাড়ালে হবে না, 5%ই বাড়াতে দেবো। তাহলে আমাকে কত করতে হবে? 105 করতে হবে। তাহলে আমি কত কমালাম? 120 সাপেক্ষে 105 এ আসতে কত কমালাম? 15 কমালাম। তাহলে আমি যদি রেশিওতে দেখি 15 কমালাম 120 সাপেক্ষে, মানে 1 এর 8, মানে আমার 8 কেজি খরচ করলে সেটা আমাকে 1 কেজি কমাতে হবে। ঠিক আছে? এবার সেটাই বলছে, when he originally consumed 280 কেজি অফ সুগার। তার মানে আমার এই অরিজিনালি 8 কেজির জায়গায় আমাকে 1 কেজি কমাতে হচ্ছে। তার মানে এটা তো অরিজিনাল কনজাম্পশন। তাহলে অরিজিনাল কনজাম্পশন 8 সমান কত দেয়া আছে? 280 কেজি। তাহলে 1 ইউনিট সমান কত? 3 8 24, 4 40, 5 8 40। তার মানে 1 ইউনিট সমান 35। তাহলে যদি বলে কতটুকু কমাতে হবে, এখানে কতটুকু কমাতে হচ্ছিল? এই 1 কমাতে হচ্ছিল, মানে 35 কেজি কমাতে হবে। যদি বলে কমানোর পর কত হবে, 8 থেকে 1 কমানোর পর 7, তাহলে 1 ইউনিট সমান যদি 35 হয়, 7 ইউনিট সমান 7 × 35 কমানোর পর এইটা হবে। তো এই অঙ্কটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, এই ধরনের অঙ্কগুলো। মানে এমনি পিএসসি, এসএসসি তে অনেক সময় এই অঙ্কগুলো দেয়, কারণ এই অঙ্কগুলো একটু পাজল করে। আচ্ছা, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, লাস্টটা রিপিট করছি না আমি, একই ধরনের আরেকটা অঙ্ক করে দিচ্ছি। দেখো বলছে দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজড বাই 30%, মানে 100 টাকা থেকে কত টাকা হয়ে গেল? 70 টাকা। মানে আগের পরিমাণ, আগের সাথে সমপরিমাণ যদি আমি খরচ করি, তাহলে আগে 100 টাকা খরচ হলে এখন 70 টাকা খরচ হবে। Due to this, a family purchase 32 কেজি মোর সুগার, মানে আগে যা চিনি কিনতো তার থেকে 32 কেজি বেশি চিনি কেনা শুরু করলো। সো দ্যাট এক্সপেন্ডিচার ইজ ডিক্রিজড বাই 16% অনলি। মানে যদি আগের সমপরিমাণ চিনি কিনতো তাহলে তো 30% কমে যেত, 100 জায়গায় 70 হয়ে যেত। কিন্তু চিনি কেনা বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়াতে তার এক্সপেন্ডিচার 16% কমলো, মানে 100 থেকে 16 কমলে কত হয়? 84 হয়। তাহলে 70 হওয়ার কথা ছিল, ও চিনি কেনা বাড়ানোর জন্য হলো 84। তাহলে কত বাড়ালো? 14 বাড়ালো। কার রেসপেক্টে 14 বাড়লো? 70 এর রেসপেক্টে। এটা রেশিওটা তার মানে কত হলো? 1 এর 5। তোমাকে যদি বলতো কত পার্সেন্ট বাড়ালো, তাহলে ইনটু 100%, মানে 20% অ্যান্সার হতো। এবার এই যে 1 এর 5 পেলাম, মানে আগে যদি 5 কেজি কনজাম্পশন করতাম, এখন 1 কেজি আরো বাড়ালাম। তার মানে কি এটা অরিজিনাল কনজাম্পশন, আর এটা যেটা ইনক্রিজ বা ডিক্রিজ করলাম সেটা। তাহলে অরিজিনাল কনজাম্পশন কত আমাকে, আচ্ছা এখানে জিজ্ঞেস হচ্ছে কারেন্ট কনজাম্পশন। তাহলে 5 কেজি অরিজিনাল কনজাম্পশন, 1 কেজি বাড়লো, তাহলে কারেন্ট কনজাম্পশন কত? 5 একে 6। এবার বইয়ে দেখো একটা ডেটা দেওয়া আছে, ফ্যামিলি পারচেজ 32 কেজি মোর সুগার। আমার এই রেশিওতে আমি কতটুকু বেশি কিনছি এখন? এই 1। তাহলে এই 1 সমান দেওয়া আছে 32 কেজি। আর বলছে কারেন্ট কনজাম্পশন কত, মানে কি 6 ইউনিট সমান কত হবে বের করতে হবে, মানে কত? 6 × 32, মানে 192 হবে আনসার। বোঝা গেল 48 এটা? সৌরভ বুঝতে পেরেছো? রাহুল দত্ত বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর আগেরটাই আমার ডেটা অন্য দেওয়া ছিল, আগেরটা একবার বলেই দিই। বলছে যে দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%, মানে কত? 100 থেকে 120 হয়েছে। আগের সাথে সমপরিমাণ যদি আমি চিনি খরচ করি, আগে 100 টাকা খরচ হলে এখন 120 টাকা হবে। বাই হাউ মাচ কেজি অফ কনজাম্পশন ইজ টু বি ডিক্রিজড, 46 এটা করছে। সো অ্যাজ দ্য এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ বাই 5% অনলি। তাহলে
আমার এক্সপেন্ডিচার এখন দেখো দাম বেড়ে গেছে, আগের সাথে যদি সমপরিমাণ খরচ করি তাহলে 20% বেশি হয়ে যাবে, মানে 100 টাকা হলে 120 টাকা হবে। এবার বলছে তুমি চিনির খরচ কমাও যাতে তোমার এক্সপেন্ডিচার 5%ই বাড়ে, 20% না 5%, তার মানে 5% বাড়লে কত, 105 হবে। তার মানে যেটা 120 হওয়ার কথা আমার 105 করতে হবে। তার মানে কত কমাতে হবে, 15 কমাতে হবে। কার সাপেক্ষে, 120 সাপেক্ষে, মানে 1/8। যদি কত পার্সেন্ট কমাতে হবে বলতো, ইন্টু 100% দিয়ে গুণ করলে হয়ে যেত। কিন্তু আমাকে বলছে যে হাউ মাচ কেজি অফ সুগার ডিক্রিজড, মানে কতটুকু কমাতে হবে। দেখো এই রেশিওতে এটা হচ্ছে আমার অরিজিনাল কনজাম্পশন, আর এইটা যেটুকু কমাচ্ছি সেইটা, আর 8 থেকে 1 কমিয়ে 7 হলো, এটা হলো প্রেজেন্ট কনজাম্পশন বা কারেন্ট কনজাম্পশন। এবার এখানে কোন ডেটাটা দেওয়া আছে, হোয়েন হি অরিজিনালি কনজিউম 280 কেজি সুগার, তার মানে 8 সমান দেওয়া আছে, 8 সমান 280, 1 সমান হচ্ছে 35, আর এই 1 এর ভ্যালুই তো চেয়েছে। সৌরভ বোঝা গেল তো? 48 করাবো না, 49ও করাবো না, একই অঙ্ক, নিজেরা করবে। ঊনপঞ্চাশ 50 একই অঙ্ক। আবার আমরা ভোটের অঙ্কে এসেছি। দেখো এই একটা টাইপের ভোটের অঙ্ক যেটা দিতে পারে, এটা একটু কঠিন টাইপের, তো কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। আমি ভোটের অঙ্ক করানোর সময় আগের ক্লাসগুলো যারা করেছো তারা, আমি তাদের দেখিয়েছিলাম যে ভোট একটা হয় ভোটিং লিস্ট, আমি ধরে নিলাম এই 1000 খানার ভোটিং লিস্ট, এখান থেকে কিছুজন ভোট দিতে যায় না, নট ভোটেড। আমি ধরে নিলাম 10% লোক, মানে 1000-এর 10% মানে 100 জন ভোট দিতে গেল না, তার মানে ভোট দিতে গেল কত, 900 জন। এইটাকে বলে কাস্টের ভোট। এর ভিতরে কিছু ভোট হয় কি বলে, ক্যান্সেল হয়ে যায়, ইনভ্যালিড হয়। ইনভ্যালিড হয়। তাহলে এখানে যদি ইনভ্যালিড ভোট আমি ধরে নিলাম 10% বা 20%, 920% মানে 180টা ভোট ইনভ্যালিড। তাহলে 900 থেকে 180 বাদ দিলে কত হয়, 720। এটা হয়ে গেল আমার ভ্যালিড ভোট। এবার ভোটের অঙ্কে জেনারেলি দুজনকেই দেয় এই ভোটটা, একজন উইনার হয়, একজন লুজার হয়। এই উইনার দেখা যাচ্ছে আমার 600 খানা ভোট পেল, তাহলে লুজার কতগুলো পাবে বলো? 120। 120টা। এবার অনেক অঙ্কে বলে দেয় যে উইনার ভোটিং লিস্টে 60% পেল, যেহেতু এস 600 খানা ভোট পেয়েছে, এই 600 খানা ভোট আমি যদি এই 1000-এর রেসপেক্টে দেখি কত, 60% হবে। তো এই হিসাবটাকে মেনটেন করার জন্য বলে যায় যে উইনার ভোটিং লিস্টে 60% পেয়েছে, মানে 600 খানা পেল। এবার ভুল করে সবাই কি করে যে উইনার যদি 600 খানা পায় তাহলে লুজার কতগুলো, 400 খানা পেয়েছে, কিন্তু সেটা তো ভুল। এই 600 খানাকে হিসাব মেলানো, মানে একটা পার্সেন্টেজ দেখানোর জন্য বলেছে যে এর 60%, তার মানেই তো না যে এর বাকি ভোটগুলো লুজার পেয়ে গেছে। বাকি ভোটের ভিতরে ইনভ্যালিড আছে, নট ভ্যালিড আছে, এইসব আছে। তো তোমার সব থেকে ভালো উপায় হচ্ছে, আমার কাছে ভ্যালিড আছে 720টা, যার মধ্যে উইনার এতগুলো পেয়ে গেছে, বাকি যেগুলো থাকবে সেইগুলো লুজার পাবে, এ হচ্ছে হিসাব। তো যদি বলে যায় যে ভোটিং লিস্টের সাপেক্ষে এত পার্সেন্ট পেয়েছে, 60% বা কিছু, তখন ভুলে ফেলবে না, প্রথমে ভোটিং লিস্টের সাপেক্ষে যত পার্সেন্ট সেটা লিখে দাও, এই ভোটটা এই ভ্যালিড ভোটের থেকে মাইনাস করে যেটুকু থাকবে সেটাই হচ্ছে লুজার পেয়েছে, বা যে হেরেছে সে পেয়েছে। এই হচ্ছে সিম্পল হিসাব। এবার এই 600টা, এই যদি এই কাস্টেড ভোটের রেসপেক্টে বের করে, তাও বের করা যায়। কত হবে, 600 বাই 900 ইন্টু 100, 3 দিয়ে কাটলে 2, 3 মানে 200/3, যত পার্সেন্ট হয় তত পার্সেন্ট বেরোবে। এই পার্সেন্টেজ ভোট কাস্টেড ভোটের রেসপেক্টে পেয়েছে, তো আমি কার রেসপেক্টে বের করছি সেটা ম্যাটার করে না, যার রেসপেক্টে বের করছি সেটা বের করলাম যে এতগুলো ভোট উইনার পেয়ে গেছে, ভ্যালিড ভোটের থেকে এই ভোটটাকে মাইনাস করে দেবো, যেটুকু থাকবে সেটুকুই পাবে লুজার। বোঝাতে পারলাম? এইবার এই অঙ্কটায় দেখো, ইন এ ইলেকশন 2 ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড, দুজন পার্টিসিপেট করেছে, 10% ডিড নট ভোট,
10% লোক ভোট দেয়নি। আমি ধরে নিলাম 100 খানা ভোট ছিল, 10% যদি না দেয় কতজন দিল? 90 জন। এবার বলছে 300 ভোট ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। যখনই বলেছিলাম এরকম কোন একটা সংখ্যা দিয়ে দেবে যে এতগুলো ইনভ্যালিড, তখনই এই দেখো যদি বলছে 300 খানা ইনভ্যালিড মানে কি, তাহলে 90 মাইনাস 300 এতগুলো ভ্যালিড ভোট। কিন্তু 90 মাইনাস 300 করলে তো মাইনাস চলে আসবে। অ্যাকচুয়ালি তো এগুলো 190 না, এইগুলো 100টা আমি আমার হিসাবের জন্য ধরেছি, রেশিওকে ঠিকঠাক রেখেছি। তো যখনই এরকম কোন একটা সংখ্যা ঢুকিয়ে দেবে তখনই সব থেকে ভালো হচ্ছে এদের পাশে এক্স বসিয়ে দেবে। তাহলে ভ্যালিড ভোট কতগুলো হলো? 90x মাইনাস 300। এবার বলছে উইনার গেট 60% অফ দ্য ভোটিং লিস্ট। তার ভোটিং লিস্ট কত? এটা এখানে উইনার আর লুজার হলো। উইনার ভোটিং লিস্টে 60% মানে কত? 60x পেয়েছে। তাহলে লুজার কত পাবে? এইটা তো ছিল ভ্যালিড ভোট, তাহলে ভ্যালিড ভোট মাইনাস উইনারের ভোট, এইটা সমানই তো লুজারের ভোট। তাহলে লুজার সমান হবে 30x মাইনাস 300। এবার বলছে উইনার 900 ভোটে জিতলো, তার মানে উইনারের ভোট মাইনাস লুজারের ভোট সমান 900। তাহলে উইনারের ভোট হচ্ছে 60x মাইনাস লুজারের হচ্ছে 30x মাইনাস 300, এটা সমান 900। এটা যদি করো 30x সমান 1200, x সমান হবে সরি এটা না, কোথাও কি ভুল হলো? হুম, 30x, আচ্ছা সরি 30x প্লাস 300 সমান 900, 30x সমান 600, তাহলে x সমান হবে 20। তাহলে x এর ভ্যালু যদি 20 পেয়ে যায় তাহলে ভোটিং লিস্ট কত হবে? 20 ইন্টু 100 মানে 2000। তারপর কাস্টেড ভোট মানে 90 ইন্টু 20 মানে 1800। এইভাবে তোমরা বের করতে পারো। এই অঙ্কটাকে আর একটা ভাবেও ভাবতে পারো। আমি ধরে নিলাম 100 খানা ভোট ছিল, যার ভিতরে 90 খানা ভোট কাস্ট হলো, আর আমি ধরে নিলাম এই 90 খানা ভোটই ভ্যালিড হলো। তাহলে উইনার মানে এখানে ইনভ্যালিডটাকে আমি ধরলাম না, ইনভ্যালিডটাকে পরে আমি বাদ দিয়ে দেবো। উইনার কত পেলো? এই ভোটিং লিস্টের 60% মানে 60 খানা ভোট। তাহলে যদি এই টোটালটা ভ্যালিড হয় মানে ইনভ্যালিড ভোট না হয়, তাহলে লুজার কত পাবে? 30 পাবে। তাহলে উইনার কত ভোটে জিতলো? 60 মাইনাস 30 ইউনিট মানে কত? 30 ইউনিট। এই 30 ইউনিট সমান কত দেওয়া আছে? 900। এবার এই 900 তো 900 হবে না, কারণ এই 900-র ভিতরে এই যে আমি এখানে ইনভ্যালিড ভোট যেটা ছিল সেটাকে বাদ দিইনি, এই ভোটটাকে এখন এখান থেকে বাদ দিতে হবে। মানে 30 ইউনিট সমান হচ্ছে 600, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 20। তোমার আগের অ্যান্সারটা যেমন ছিল বেরিয়ে গেল। তুমি এই লাইনটাকে তুমি যদি দেখো, এই যে এই লাইনটাকে এদিকে যদি লেখো 30x সমান হচ্ছে 900 মাইনাস 300, এই লাইনটার সাথে দেখো মিলিয়ে ফেলতে পারবে, এই দুটো লাইন সেম। এটা আমরা কনসেপ্ট দিয়ে বুঝলাম যে 100 খানা ভোট ছিল, যার ভিতরে 90 জন লোক ভোট দিল, 90 জনের ভিতরে আমি ভাবলাম 90 জনই ভ্যালিড। এবার যে উইনার সে কি পেলো? টোটাল ভোটে 60% মানে 60 খানা ভোট পেলো, তাহলে লুজার পেলো 90 খানায় যদি ভ্যালিড হয় 30 খানা। তাহলে উইনার কত ভোটে জিতলো? 60 মাইনাস 30 মানে 30 ইউনিট ভোটে জিতলো। এই 30 ইউনিট সমানে কত দেওয়া? 900 দেওয়া আছে। এবার এই 900টা 900 হবে না, কারণ আমি যে 300 খানা ভোট ইনভ্যালিড ছিল এটাকে ধরিনি। তাহলে এখন আমাকে 900 থেকে এই 300 খানাকে মাইনাস করতে হবে। কারণ তুমি 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলে, আর এদিকে করলে এক্স এর ভ্যালু পেয়ে গেলে, তুমি যেভাবে খুশি করতে পারো। বলো এই অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা থাকলে বলো, আমি আবার বোঝাবো। স্যার এই আরেকটা নিয়মে যেটা করলেন এটা আরেকবার বলে দেন। আচ্ছা এক্স ধরে এটা তো বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটু দেখো, যদি কনফিউশন লাগে তো তুমি এক্স ধরেই করবে, কোনো অসুবিধা নাই। তো কনসেপ্টটা খুব একটা কঠিন না, এতে সহজ হবে। দেখো ধরে নিলাম আমি 100 খানা ভোট আছে,
10% লোক ভোট দেয়নি, তার মানে কাস্টেড ভোট কতগুলো হলো? 90 খানা। এই 90 খানার ভিতরে 300 খানা ইনভ্যালিড হয়েছে। আমি তার মানে 90 ইউনিট মাইনাস 90 ইউনিট, 90 যাই হোক, 90x বা যা খুশি না ধরতেও পারো, এমনি আমি ধরে নিলাম এখানে একটা লিখে রাখলাম যে 300 খানা ভোট ইনভ্যালিড হয়েছে। আমি ধরলাম যে ইনভ্যালিডটা হয়নি, আমি সাপোজ ধরে নিলাম ইনভ্যালিড হয়নি। তাহলে এখান থেকে দুটো ভাগ হয়েছে, একটা উইনার একটা লুজার। উইনার কত পেয়েছে? টোটাল ভোটের 60%, মানে টোটাল ভোট 100 ছিল, তার মানে উইনার পেয়েছে 60। আমি যদি 300 খানাকে বাদ দিই তাহলে আমার ভ্যালিড ভোট কত ছিল? 90 খানা। 90 খানার মধ্যে 60 খানা যদি উইনার পেয়ে যায় তাহলে লুজার কতগুলো পেয়েছে? 30 খানা। তাহলে এখন উইনার কত ভোটে জিতলো? এই 60 মাইনাস 30, মানে 30 ইউনিট ভোটে জিতলো। এই 30 ইউনিট সমানই কত বইয়ে দেওয়া আছে? 900। কিন্তু এটা লেখা ভুল, কারণ কি, ওই যে 300 খানা ভোট ইনভ্যালিড ছিল, ওই 300 খানা ভোট তো আমি ধরিনি। এখন এই 300 খানা ভোটটা এখান থেকে মাইনাস করতে হবে। তার মানে 30 ইউনিট সমান হলো 600। তাহলে 1 ইউনিট সমান হলো 20। 1 ইউনিট সমান যদি 20 বেরিয়ে যায় তাহলে টোটাল ভোট 100 ইউনিট সমান 2000, ভ্যালিড কাস্টেড ভোট 90 ইউনিট সমান 1800, এইভাবে বের করতে পারবে। এই 30 ইউনিট সমান 900 মাইনাস 300, এইটা তুমি যদি এক্স ধরে করো, দেখো এই এই জায়গাটায় সেই একই জিনিসটাই এসেছে। হ্যাঁ, তো এই দুটোকে তুমি রিলেট করতে পারবে। বলো, বোঝা মানে গেল? ওটা, হ্যাঁ, ওটা আগে না করে শেষে করলাম। আর কারো কোনো অসুবিধা আছে? মানে একটু টাইমটাকে বাঁচানোর জন্যই আর কি। বোঝা গেল? আর কারো কোনো অসুবিধা আছে? সৌরভ বলছিল বোঝা যায়নি, বোঝা গেল এখন? এরকম ধরনের অঙ্কগুলো আর একটা যদি দেখানো হয় তাহলে খুব ভালো হয়। হ্যালো? হ্যাঁ দাদা, বলছিলাম যে আর একটা যদি এক্সাম্পল দেওয়া হয় খুব ভালো হয়। বোঝা গেল? শুনতে পাচ্ছি না। সৌরভ বুঝতে পেরেছো তো? আচ্ছা, বুলটি এতক্ষণ যা করালাম বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর একটা এক্সাম্পল। বিপুল, বুঝতে পেরেছো সব? নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো শোনা যাচ্ছে না। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। In an election, two candidates participated. 20% vote did not vote. তার আমি যদি এক্স ধরে করে আমি ধরে নিলাম 100x ভোটিং লিস্ট, এর ভিতরে 20% ভোট দেয়নি, মানে 80x ভোট দিল, এটা হচ্ছে ভোটিং লিস্ট, এটা হলো কাস্টেড ভোট। এবার বলছে 120টা ভোট ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, তার মানে ভ্যালিড কত হলো? 80x থেকে 120 বাদ গেল, এটা হচ্ছে ভ্যালিড ভোট। এবার বলছে উইনার উইনস বাই 200 ভোট, মানে উইনার 200 ভোটে জিতলো, মানে উইনার লুজার। আচ্ছা, এই ভোটটা কি দুজনের ভিতর ভাগ হবে, উইনার আর লুজার। এই উইনার বলছে 200 ভোটে জিতেছে, মানে লুজারের থেকে 200 ভোট বেশি পেয়েছে, অ্যান্ড গেট 41% অফ ভোটার লিস্ট। ভোটার লিস্ট কত ছিল? 100x। 100x এর 41%, মানে কত পেয়েছে? 41x। এবার আমার ভ্যালিড এইটা ভিতরে উইনার পেয়ে গেছে
পার্সেন্টেজ আমি এর সাপেক্ষে বলি না কেন, এর সাপেক্ষেও বলতে পারি, কেউ বলতে পারি, যার সাপেক্ষে খুশি আমি উইনারের পার্সেন্টেজ বলতে পারি, কিন্তু উইনারের ভোটটা সবসময় আসবে ভ্যালিড ভোট থেকে। তাহলে উইনার যদি 41x পায় তাহলে লুজার কত পাবে? টোটাল ছিল 80x মাইনাস 120, এখান থেকে 41x পেয়ে গেল আমার উইনার, তার মানে লুজার কত পেল? 39x মাইনাস 120, এটা লুজারের ভোট। এবার বলছে উইনার 200 ভোটে জিতলো, মানে এই ভোটটা মাইনাস এই ভোটটা সমান 200, তাহলে 41x মাইনাস 39x মাইনাস 120 সমান 200, তাহলে 2x প্লাস 120 সমান হচ্ছে 200, তা 2x সমান 200 মাইনাস 120, তার মানে x সমান হবে 40। তার মানে আমার যদি বলে ভোটিং লিস্ট কত, তার মানে 100x মানে কত? 4000। এই জিনিসটাকে আমরা শর্টে যদি এভাবে ভাবি, আমি ধরে নিলাম টোটাল ভোট 100, তার মধ্যে 20% ভোট দেয়নি, মানে ভোট দিল কত? 80 জন। এই 80 জনের ভিতরে বলছে 120 খানা ভোট ইনভ্যালিড। আমি ধরে নিলাম না ইনভ্যালিড হয়নি, সবাই ভ্যালিড। ইনভ্যালিডটা আমি এখানে ঊর্ধ্ব রাখলাম। এই 80টা ভিতরে বলছে উইনার ভোটিং লিস্টের মানে এই 100-র 41% পেয়েছে, মানে 41 খানা ভোট পেয়েছে। এর সাপেক্ষে পার্সেন্টেজে পাক, এর সাপেক্ষে পার্সেন্টেজে বলে দেওয়া হলো, তো কি হলো? এই 41টা ভোট এসেছে তো এখান থেকেই, মানে লুজার কত পাবে? 80 মাইনাস 41 মানে 39। আমি এখন এইটাকে ঊর্ধ্ব রেখেছি, মানে উইনার কত ভোটে জিতলো? 2 ভোটে জিতলো। এই 2 সমানে বইয়ে দেওয়া আছে কত? 200। এবার এই যে 120 খানা ভোট ইনভ্যালিড ছিল, সেটা কোথায় যাবে? সেটাকে তো আমি ধরিনি। এখন ওই 120 খানা ভোট এই 200 থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে 2 ইউনিট 200 মাইনাস 120। এই যে শর্টকাটে করে যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দেখো সেম। অ্যাকচুয়ালি কোনো অঙ্কে শর্টকাট মানে কি, তুমি মানে জিনিসটাকে ভালোভাবে বুঝো, বুঝে এখানে যেটা লাস্টে আসছিল এটা আমরা খুব সহজেই যেন নিয়ে আসতে পারি, এটাই তো কাজ। আমি দেখলাম 2 ভোটে জিতলো, কখন? যদি এই কোনো ইনভ্যালিড ভোট না থাকতো তাহলে 2 ভোটে জিতলো, আমি ধরে নিলাম নেই, তাহলে 2 ইউনিট সমান 200 লিখলাম। এবার ইনভ্যালিড তো 120 খানা ছিল, আমি যতই বলি নেই, তাহলে এই 200টা 200 হবে না, 200 থেকে এই 120টাকে যেটা ইনভ্যালিড ছিল সেটাকে মাইনাস করতে হবে। তার মানে 1 ইউনিট সমান কত হলো? 80/2 মানে 40। বলো এবার বোঝা গেল? দাদা বলছিলাম এক্স বোঝা ধরে গেল যে সৌরভ? প্রসেসটা করলে, এক্স ধরে যে প্রসেসটা করলে না, সে প্রসেসটা বুঝতে পারিনি, আর একবার রিপিট করলে ভালো হয়। এক্স ধরে তো আমি ধরে নিলাম ভোটিং লিস্ট 100x, এর ভিতরে 20% লোকজন ভোট দেয়নি, তার মানে কাস্টেড ভোট বা ভোট দিল কত? 80x। এবার 80x এর ভিতরে বলছে 120 খানা ভোট ইনভ্যালিড, মানে ভ্যালিড কতগুলো? 80x মাইনাস 120। এই ভ্যালিড ভোটটা 2 ভাগে ভাগ হলো, উইনার আর লুজার। এবার উইনারটা ওরা হিসাবে সুবিধার জন্য বলছে যে ভোটিং লিস্টের 41% পেয়েছে, তার মানে ভোটিং লিস্ট আমার কত ছিল? 100x, তার 41% মানে কত? 41x। এবার এই 41x টা পার্সেন্টেজ আমি ভোটিং লিস্টের সাপেক্ষে বলি, কাস্টেড ভোটের সাপেক্ষে বলি, যার সাপেক্ষেই বলি, এই উইনারের ভোটটা আলটিমেটলি আসে তো এই ভ্যালিড ভোট থেকে। ভ্যালিড ভোট থেকে এ নিয়ে নেবে, বাকি যেটা থাকবে সেটা পড়ে থাকবে লুজারের। তাহলে 41x যদি উইনার নিয়ে নেয় তাহলে লুজার কত নেবে? টোটাল ভ্যালিড ভোট ছিল 80x মাইনাস 120, এখান থেকে যদি উইনারের 41x বাদ দিয়ে দিই তাহলে এটা লুজারের ভোট। তার মানে লুজার সমান হলো 80x মাইনাস 120 মাইনাস 41x, মানে 39x মাইনাস 120। এবার এই যে উইনারের ভোট আর এই যে লুজারের ভোট, এদের ডিফারেন্স দেওয়া আছে 200, বসিয়ে দিলাম। এটা উইনারের ভোট 41x আর লুজারের ভোট 30, করো 2x প্লাস 120 সমান 200, এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে। 2x সমান 120 টাকা ওদিকে নিয়ে গেলে 200 মাইনাস 120 মানে 2x সমান 80, তাহলে x সমান হবে 40। x এর ভ্যালু যদি 40 পেয়ে যায়, ভোটিং লিস্ট কত? 100x মানে 100 ইন্টু 40। কাস্টেড ভোট কত? 80x মানে 80 ইন্টু 40। যদি বলতে ভ্যালিড ভোট কত? 80x মাইনাস 120 মানে 80 ইন্টু 40 মাইনাস 120। বলো বোঝা গেল?
হ্যাঁ বোঝা গেছে, কিন্তু ওই 200টা কোথা থেকে এলো? আমি 200টা কোথা থেকে এলো ঠিক বুঝতে পারলাম না। এই যে বলছে না যে উইনার উইন্স বাই 200 ভোটস, মানে উইনার 200 ভোটে জিতলো, এটা অঙ্কেই দেওয়া আছে। হ্যাঁ, তার মানে ও উইনারের আচ্ছা আচ্ছা, ভোট, আমি ওটা ওটা এটা ওটা ওটা উইনারের খেয়াল ভোট করিনি, আর ঠিক আছে। লুজারের ভোট, উইনারের ভোট মাইনাস লুজারের ভোট করলে এই যে যত ভোটে জিতলো সেটা হবে। বোঝা গেল? হ্যাঁ একদম ক্লিয়ার। আচ্ছা, কারোর কোনো রকম প্রবলেম থাকলে বলো এত দূর পর্যন্ত। আচ্ছা, বিপুল বর্মন বোঝা গেল। বুলটি নস্কর কি, ওর কোনো সারা শব্দ নেই, বোঝা যাচ্ছে না? প্রবলেম হচ্ছে তো তাই আর কি। নেটওয়ার্কের প্রবলেম? হ্যাঁ, মাঝে এমনি মাঝে বুঝতে আমি পারছো দেখতে তো? পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, পরে যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, যতটা এখন হচ্ছে দেখে নাও, পরে রেকর্ডেড ক্লাসে দেখে নিও, যদি অসুবিধা হয় আমাকে বলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এই অঙ্কটা, এই একই ধরনের অঙ্ক আগে করিয়েছিলাম। A company allowed 9% commission on total sales to his salesman, মানে একটা কোম্পানি সেলসম্যানকে 9% কমিশন দেয় অ্যান্ড এ বোনাস অফ 1%, 1% বোনাস দেয় অন সেলস ওভার 20,000, 20,000-এর উপরে যদি সেল করে সেই অ্যামাউন্টের উপর 1% বোনাস দেয়। তো আমি যেভাবে বলছিলাম, ধরে নিলাম এটা তার টোটাল সেল, এখানে 20K মানে 20,000, 20,000 পর্যন্ত তাকে দিচ্ছিল 9% কমিশন, 20,000-এর উপরে গেলে 9%-এর সাথে 1% বোনাস দেবে। এইভাবে যদি দেয় তাহলে সেলসম্যান ডিপোজিটেড 63,200, সেলসম্যান 63,200 টাকা জমা করে ইন দা কোম্পানি, কোম্পানিতে জমা করে আফটার ডিডাক্টিং হিজ আর্নিং, সে তার নিজের ইনকামটা কেটে নেওয়ার পর কোম্পানিতে 63,200 টাকা জমা করে। আমি এই যে 9% আর এদিকে 10% কমিশন দিই, তাহলে সে কোম্পানিকে কত টাকা দেয়? 63,200 টাকা দেয়। আমি বললাম যে এই দুই ধরনের কমিশন দেব না, একে প্রথমেও 10% দেবো, মানে এখানেও 1% এক্সট্রা দেবো। তার মানে কি 20,000-এর উপর 1% দেবো, 20,000-এর 1% মানে কত? 200 টাকা। তার মানে ওই লোক, ওই যে সেলসম্যান আছে সে আরো 200 টাকা এক্সট্রা পাবে যদি এদিকেও 10% দিই, এদিকেও 10% দিই। যদি ও 200 টাকা এক্সট্রা পায়, তাহলে কোম্পানিতে যে 63,200 টাকা জমা করছিল সেটা নিশ্চয়ই আরো 200 টাকা কমে যাবে, মানে কোম্পানিতে এখন 63,000 টাকা জমা করবে। কখন? যখন সে নিজের টোটাল সেলের উপর 10% কমিশন নেবে। আমি ধরে নিলাম তার টোটাল সেল এক্স টাকা, তাহলে সে 10% কমিশন কেটে নিলে কত টাকা, কতটুকু থাকে? 90% থাকে। তার মানে এক্স এর 90% মানে 90 ইন্টু 100 সমান 63,000। এইভাবে করলে এক্স এর ভ্যালু বেরোবে 70,000। এটাকে এইভাবেও করতে পারো যে সে তার 10% কমিশন নিয়ে নিল। 10% কমিশন মানে কত? 1/10, মানে 10 টাকা টোটাল সেল করলে 1 টাকা সে কমিশন নেয়। মানে কি, কোম্পানিকে দেয় 9 টাকা, এই 9 টাকা সমান দেওয়া আছে 63,000, তার মানে 1 ইউনিট সমান 7,000, তার মানে টোটাল সেল মানে 10 ইউনিট, 10 ইউনিট সমান 70,000। এটা আগের অঙ্কর মতোই অঙ্ক, শুধু আগের অঙ্কে তার নিজের আর্নিংটা দেওয়া ছিল, এখানে কোম্পানির আর্নিং দেওয়া আছে। তো যখন নিজের আর্নিং দেওয়া ছিল তখন এই যে 200 টাকা হতো সেটা নিজের আর্নিং এর সাথে যোগ হয়ে যেত। আর এটা যেহেতু কোম্পানির, মানে কোম্পানিতে সে কত টাকা ডিপোজিট করছে তাই, তখন নিজের যখনই 200 টাকা বেড়ে গেল কোম্পানির আর্নিং আরো 200 টাকা কমে গেল। এভাবে করলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি এতে কারোর কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকারও কথা না। এক্স ধরেও করে দেওয়া আছে, তোমরা চাইলে করে নিতে পারো এক্স ধরে, কারণ সামনে মিসলেনিয়াস এইসব টাইপের অঙ্ক যদি এগুলো দেয় তখন তোমাকে এক্স ধরেই করতে হবে, কারণ ওদের তো আবার ডেসক্রিপটিভ অঙ্ক আসে, মানে প্রিলিমস না মেন্স এর কথা বলছি। তারপরে 54 অঙ্কটা একই অঙ্ক।
55টাও একই অঙ্ক, নিজেরা করবে, যদি অসুবিধা হয় আমি বলে দেবো। আচ্ছা, এবার 56 অঙ্কটা করি। আচ্ছা, এই ধরনের অঙ্কে তো কার কোনো অসুবিধা নেই তো, এই সেলসম্যানের? দেখতে অনেক বড় অঙ্ক, মানে অনেক কঠিন, এটাকে কনসেপ্ট দিয়ে করতে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। বলছে এ বি সি ডি পারচেজ এ ফ্ল্যাট, মানে এ বি সি ডি মিলে একটা ফ্ল্যাট কিনলো 56 লাখ টাকায়। The share of BCD is 460% of A, মানে আমি যদি এইভাবে লিখি বি প্লাস সি প্লাস ডি সমান 460%, মানে 460/100 অফ কি এ। এটাকে যদি রেশিও লিখি বি প্লাস সি প্লাস ডি বাই এ সমান হবে 46/10। পরে বলছে শেয়ার অফ এ সি ডি ইজ 366.23% অফ বি, মানে এ প্লাস সি প্লাস, হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে দাদা। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো বলছে পরেরটাই, বলছে যে শেয়ার অফ এ সি ডি ইজ 366.23% অফ বি, মানে এ প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 366.23%, মানে কত, বাই 100 অফ বি, মানে ইন্টু বি। আচ্ছা, 366.23%, 366.23, এখানে যেমন 460% ছিল, তার মানে 460/100 লিখে দিলাম, মানে 460%-এর রেশিওতে কনভার্সন। এরকম 366.23% যখন এসেছে, মানে 366.23/100 ডাইরেক্ট রেশিওতে কনভার্ট করি, তাও তো হয়। 366.23 মানে কত, 300 প্লাস 66.23, 300 মানে কত, রেশিওতে কনভার্ট, 66.23 মানে হচ্ছে 1/3, 33.1/3, তার মানে 33.1/3 2 গুণ, মানে 2/3, তার মানে এটা হচ্ছে 11/3। তোমরা যদি এমনি করো তাও তাই হবে, 366-কে 3 দিয়ে গুণ করো, তারপর 318 হাত থাকলো 1, 318 19 9 হাত থাকলো 1, 3 থেকে 9 10, প্লাস 2/3/100, মানে 1100/300 অফ বি, মানে 11/3 বি। তো তোমরা, আমরা যেহেতু রেশিওতে, পার্সেন্টেজ থেকে রেশিওর কনভার্সন জানি, তো 366.23 দেখার সাথে সাথে এইভাবে রেশিওতে কনভার্ট করে নেব। তাহলে এইটাকে এইভাবে লিখতে পারি, এ প্লাস সি প্লাস ডি বাই বি সমান হচ্ছে 11/3। এই একটা ইকুয়েশন পেলাম, এই একটা ইকুয়েশন পেলাম। আর একটা যে দিয়েছে, সি এর শেয়ার ইজ 40% অফ বি প্লাস ডি, মানে সি ইকুয়াল টু 40%, মানে 40/100 ইন্টু এ প্লাস বি প্লাস ডি, মানে সি বাই এ প্লাস বি প্লাস ডি সমান 4/10। এবার এই তিনখানা ইকুয়েশনে তোমরা যদি লক্ষ্য করো, এই লব আর হরের যদি যোগ করি, এই দেখো এখানে বি প্লাস সি প্লাস ডি ছিল, নিচে এ ছিল, তাহলে লব হরের যোগ করলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানেও তাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানেও লব হর যোগ করলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে উপর নিচে যোগ করলে এদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর অ্যামাউন্টটা আছে। কিন্তু এখানে দেখছি উপর নিচে যোগ করলে 14, এখানেও 14, কিন্তু এখানে 56, 1 নম্বর ইকুয়েশনে 56। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর টোটাল অ্যামাউন্টটা আলাদা আলাদা কিভাবে হয়? একবার দেখছি 56, একবার 14, আর একবার 14।
তো এটাকে আমাকে একই জায়গায় নিয়ে যেতে হবে। এটা 56, এইগুলো 14। তো যারা 14 তাদেরকে যদি 4 দিয়ে গুণ করে দিই, আর যেটা 56 আছে তাকে 1 দিয়ে গুণ করি, তাহলে টোটালটা 56 হয়ে যাবে। তার মানে এই রেশিওটা আমার এখন হয়ে গেল 44/12, এই রেশিওটা হয়ে গেল 16/10। এখন দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান 56 হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। তার মানে আমার রেশিওটা ঠিকঠাক জায়গায় চলে এসেছে। এবার আমি বলতে পারি, দেখো a এর ভ্যালু এর নিচে কত আছে? 10, তার মানে a এর ভ্যালু 10। বি এর ভ্যালু কত? কত আছে গুণ করার পর 12, বি এর ভ্যালু 12। সি এর ভ্যালু কত? 16। আর ডি এর ভ্যালু, এই তিনটে যোগ করলে কত হয়? 10 আর 12, 22 আর 16, 38। টোটাল হচ্ছে 56। 38 থেকে 56 বাদ দিলে কত হয়? 18। এবার আমরা যেটা টোটাল ধরেছিলাম 56 লাখ, এই সরি, আমরা রেশিওতে দেখলাম টোটাল 56, বইয়ে দেখো টোটাল জিনিসটার ভ্যালু কত দেওয়া আছে? 56 লাখ। তার মানে আমরা যে রেশিও মেনটেন করছি সেটা ঠিক আছে। তার মানে এদের ভ্যালু 10, 12, 16, 18 ঠিক আছে। এবার আমাদের রেশিওতে দেখলাম টোটাল 56 হলো। এবার দেখছি বইয়ে ফ্ল্যাটটার ভ্যালু দেখাতে দেওয়া আছে 112 লাখ। মানে আমরা যেটা 56 ধরছি, বইয়ে সেটা 112 দেওয়া আছে। মানে আমাদের 1 ইউনিট সমান বইয়ে কোশ্চেনে 2। মানে আমাদের 56 ইউনিট সমান বইয়ে 112, তাহলে 1 ইউনিট সমান কত? 2। তার মানে তখন এই অ্যান্সার গুলো সব 2 দিয়ে গুণ হয়ে যেত। বোঝা বোঝা গেল এই অঙ্কটা? এটা একটু কনসেপচুয়াল অঙ্ক, ক্লিয়ার, যদি না বুঝতে পারো বলো। ক্লিয়ার। তো এই ধরনের অঙ্ক আসলে যখনই রেশিও আসবে, আমরা চেষ্টা করব এই রেশিও গুলোকে একই জায়গায় নিয়ে যাওয়ার, যাতে আমার অঙ্কটা অনেকটা ইজি হয়ে যায়। এই অঙ্কটাকে না হলে অন্যভাবে করতে জীবন বেরিয়ে যেত। সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, 57 অঙ্কটা বলবো না, 57 অঙ্ক একই অঙ্ক, যদি প্রবলেম হয় তবেই বলবো। এবার এই 58 অঙ্কটা যখন এই ধরনের অঙ্ক দেবে, তো রিডাকশন অফ ₹2 পার কেজি, মানে একটা জিনিসের দাম 2 টাকা প্রতি কেজিতে কমে গেলে এনাবলস এ ম্যান টু পারচেজ 4 কেজি মোর সুগার ফর 16, মানে 16 টাকায় সে 4 কেজি বেশি চিনি কিনতে পারে, তাহলে তার অরিজিনাল প্রাইস কত? তার মানে 16 টাকা, আমি ধরে নিলাম আগে দাম ছিল এক্স টাকা, তাহলে এখন কত হয়ে গেল? x-2। তাহলে আগে 16 টাকায় কতটুকু চিনি পেতাম? 16/x। এখন কত পাচ্ছি? 16/x-2। বলছে এখন 4 কেজি বেশি পাওয়া যায়, মানে এইটা মাইনাস এইটা, মানে 16/x-2 মাইনাস 16/x সমান কত? 4। তো এই অঙ্ক যখন দেবে, এই অঙ্ক সলভ করতে যাবে না, সলভ করতে গেলে প্রচুর সময় নেবে, বা পার্সেন্টেজে করতে পারবে না, রেশিওতে করতে পারবে না। যখনই এই ধরনের অঙ্ক দেবে যে এত টাকায় আহ দাম এতটুকু কমে গেলে এত কেজি বেশি সুগার কেনা যায়, বা দাম এত টাকা বেড়ে গেলে এত কেজি সুগার কম কেনা যায়, যখন এরকম দেবে সিম্পল ধরে নেবে যে আগে দাম ছিল এক্স টাকা, এখন হয়ে গেল x-2। আগে চিনি পেতাম 16/x, এখন পাই 16/x-2। তাহলে এখন যেহেতু বেশি পায়, মানে এইটা মাইনাস এইটা সমান কত? 4। এবার সিম্পল গিয়ে অপশন টেস্ট করো। অপশন টেস্ট করা গাধার মতন অপশন টেস্ট করলে হবে না। ডান দিকে কি একটা ইন্টিজার আছে? আমি যদি 3 অপশনে বসাই, তাহলে এখানে কত? 16/3 ইন্টিজার দেবে? দেবে না। 5 বসালে 16/5 ইন্টিজার দেবে না, মানে এই দুটো আগেই বাদ গেল। 6 বসালেও দেখো হবে না, 6 বসালে 16/16, 16/6 মানে কত? 8/3, 8/3 সেই ইন্টিজার আসবে না। মানে 4 থেকে অ্যান্সার আসার চান্স আছে। 4 বসাও, দেখো অ্যান্সার হয়ে যাবে 16/4-2, মানে 2 মাইনাস 16/4, মানে 8 মাইনাস 4, দেখো 4 হলো। তার মানে কি এখানে যেটা 4 দিচ্ছিল এখানে 4ই পেলাম, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এক্স এর ভ্যালু 4। তাহলে আমাকে কি চাইছে? অরিজিনাল প্রাইস, মানে অরিজিনাল প্রাইস কত ছিল? এক্স, তার মানে 4 হচ্ছে অ্যান্সার। যদি বলে রিডিউস প্রাইস কত, তার মানে কোনটা হবে? x-2। তো যখনই এরকম টাকা বলে দেবে, তখন এই অঙ্ককে রেশিও মেথডে হবে না, কারণ রেশিও মেথড করতে গেলে পার্সেন্টেজ কমা বাড়া দেবে। পার্সেন্টেজ কমা বাড়ানো যদি আমি না জানি, তাহলে আমি কোথা থেকে আহ হচ্ছে রেশিও গুলো নিয়ে আসবো?
স্যার দেখো অ্যান্সার পরের ধরে করলে, অঙ্কটাও, হ্যাঁ বলো। স্যার অ্যান্সার ধরে করলে মানে এই ইকুয়াল টু পরে যা আছে আর অ্যান্সার যেটা হবে একই হবে, তাই তো? তাই তো হওয়ার কথা না, বাম পক্ষ হ্যাঁ ডান পক্ষ সমান করতাম না আগে। আমি হ্যাঁ হ্যাঁ দেখলাম হ্যাঁ। যে এখানে 4 আসবে অ্যান্সারে, আর অপশন দিয়ে বাঁ দিকটা যখন করলাম তখন দেখলাম 4 আসলো, মানে আমার অপশন ঠিকঠাক নিয়েছি। এমনি তুমি গুণ করেও করতে পারো, নিচে লসাগু হবে x - 2 * x, ওইভাবেও করতে পারো, কিন্তু লেন্দি হবে, ও করার কোনো দরকার নেই। ঠিক আছে স্যার। 59 অঙ্কটাও একই অঙ্ক, শুধু দশমিক আছে, তো ওটা নিজেরা করবে, ক্যালকুলেশন নিজেদেরকে করতে হবে। আচ্ছা আর একটা জিনিস বলি, এর আগেও বলেছিলাম হয়তো তোমাদের, 1 থেকে 20 পর্যন্ত নামতা সবার মুখস্থ হওয়া চাই। 1 থেকে 20 পর্যন্ত নামতা, 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার, আর 1 থেকে 15 পর্যন্ত কিউব। আপাতত এই তিনটে সবার মুখস্থ হওয়া চাই, এটা ক্যালকুলেশনে প্রচুর হেল্প করবে। 1 থেকে 20 পর্যন্ত নামতা, 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার, 1 থেকে 15 পর্যন্ত কিউব, একদম মুখের সামনে থাকা চাই, জিভের সামনে। এরপর যখন এটা হয়ে যাবে তখন আরেকটু বাড়াবো এটা, আর ক্যালকুলেশন প্র্যাকটিস করা শুরু করাবো। আগে এটা হয়ে যাবে তোমাদের, এটা সামনে ক্লাসেই আমার চাই। এবার দেখো সবাইকে প্রত্যেকটা ধরা হয়তো সম্ভব হবে না, কিন্তু ফাঁকি দিলে নিজেরা ফাঁকি পড়বে, আর আমি যতটুকু পারবো সেদিন ধরার চেষ্টা করব। তারপরে পার্সেন্টেজের অঙ্ক একটা আছে, যে দেখো অঙ্ককে ওইভাবে ভাববে না যে অঙ্ক কোনো রকম ফর্মুলা আছে বা কিছু, সিম্পল জিনিসকে সিম্পল ভাবে ভাবো, দেখো অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেয়, বলছে এ ম্যান স্পেন্ড 60% অফ হিজ ইনকাম, মানে একটা মানুষ তার ইনকামে 60% খরচ করে। ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 15% অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজড বাই 15%, তার এক্সপেন্ডিচার 15% বাড়লো, ইনকামও 15% বাড়লো, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস, তার সেভিংসে কতটুকু চেঞ্জ হবে বলো। বলছে 60% সে খরচ করে, আমি ধরে নিলাম সে 100 টাকা ইনকাম করে, এটা ধরলাম ইনকাম। তার মানে এক্সপেন্ডিচার কত হবে, 60% মানে 60 টাকা, তাহলে সেভিংস কত হবে, 40 টাকা। এবার বলছে পার্সেন্টেজ হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 15%, তার মানে এটা কত হয়ে গেল, 115। এক্সপেন্ডিচার ইজ অলসো ইনক্রিজ বাই 15%, তাহলে 60-এর 15% মানে কত, 9, তার মানে এটা কত হলো, 69 হয়ে গেল। তাহলে আগে 100 টাকায় 60 টাকা খরচ করছিল, 40 টাকা সেভিংস হচ্ছিল, এখন 115 টাকায়, কারণ ইনকাম আগের তুলনায় 15% বেড়ে গেল, এক্সপেন্ডিচার আগের তুলনায় 15% বেড়ে গেল, তাহলে এখন সেভিংস কত হবে, এইটার ইনকাম 115, তার ভিতরে 31, 69 বাদ দিলে যেটা হবে সেটাই সেভিংস, তার মানে কত হলো, 31 আর 15 46। তাহলে কত পার্সেন্ট বাড়লো, 40 থেকে 46 হলো, মানে কত বাড়লো, 6/40 ইন্টু 100। 20 দিয়ে কাটলে 5 20, 20 দিয়ে কাটলে 2 মানে 3, মানে হচ্ছে 15% বেড়ে গেল। এই অঙ্কগুলো যখন আসবে তখন একটু বড় সংখ্যা নেওয়ার চেষ্টা করবে। এটা যে 1000 নিলে এটা 600 হয়ে গেল, এটা 400 হয়ে গেল, একই তো রেশিও, তো আমি একই মেনটেন করছি। তো বড় নিলে কি হবে, এই পার্সেন্টেজ গুলো যখন হবে না, পার্সেন্টেজ গুলো দশমিক বা ভগ্নাংশে আসার চান্স কম হবে। যদি দেখছো যে এখানে একটা দশমিক চলে আসলো, সঙ্গে সঙ্গে এই উপরটাতেই একটা করে শূন্য বাড়িয়ে দেবে সবাইকে, তাহলে এই দশমিকটা সরে যাবে অটোমেটিক্যালি। আসবে ওই রকম ধরনের কোশ্চেন যখন আসবে, তখন এগুলোকে আমি বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে। যেমন এই অঙ্কটা বলছে এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, তার ইনকামে 75% সে খরচ করে, তার মানে 100 টাকা ইনকাম হলে সে 75 টাকা খরচ করে, তাহলে সেভিংস হয় 25 টাকা। বলছে ইনকাম ইজ ইনক্রিজড বাই 20%, মানে কত হয়ে গেল, 120। আর এক্সপেন্ডিচার ইজ অলসো ইনক্রিজ বাই 10%। এবার বলো 75-এর 10% মানে কত, 75-এর 10% মানে 75 ইন্টু 10/100 মানে 7.5। দেখো একটা দশমিক চলে এসেছে, যখন এই দশমিক আসলো
আমি যদি এটাকে 1000 লিখতাম, এটাকে 750 লিখতাম, এটাকে 250 লিখতাম, ঠিক হতো না? 1000 এর মধ্যে 25% খরচ, 75% খরচ করে ফেললো, মানে 750 খরচ করলো, বাকি থাকলো 250। এবার 1000 এ 20% বাড়লো, মানে কত? 200 বাড়লো, তার মানে এটা কত হলো? 1200। আর এক্সপেন্ডিচার 10% বাড়লো, মানে 750 এর 10% মানে 75। 75 বাড়লে এটা কত হবে? 825। তার মানে আমার এক্সপেন্ডিচার কত, মানে সেভিংস কত হলো? 1200 মাইনাস 825, মানে এদিকে 175 আর ওদিকে 200, মানে 375। তাহলে কত পার্সেন্ট বাড়লো? কত বাড়লো বলো? 125 বাড়লো, 250 থেকে 375 কার সাপেক্ষে? 250 এর সাপেক্ষে ইন্টু 100, মানে 50% অ্যান্সার হবে। এই অঙ্কটাকে তুমি এইভাবেও করতে পারো। দেখো, এটা তো আমি বললাম যে যখনই কোনো দশমিক আসছে তখনই একটা করে উপরে শূন্য বাড়িয়ে দাও, শূন্য বাড়াতে কোনো অসুবিধা নাই, এই রেশিওটা মেনটেন করলে হলো। তুমি আরো 2-3টে করে শূন্য সবাইকে লাগিয়ে দিতে পারো, কিন্তু সবাইকে লাগাতে হবে। এটাকে তুমি এইভাবে ভাবতে পারো, 75% সে খরচ করে। 75% মানে কত? 3-এর 4। 4 টাকা ইনকাম হলে 3 টাকা খরচ করে, মানে 1 টাকা সেভিংস করে। আমি এই রেশিওটা দেখছি, এরপরে পার্সেন্টেজ আরো আছে। তো আমি রেশিওটাকে এরকম করতে পারি, 400 টাকা ইনকাম, 300 টাকা খরচ, 100 টাকা সেভিংস। এই 400 টাকায় বলছে 20% বেড়ে যায়, তার মানে 400 টাকায় 20% মানে কত? 80। তার মানে এটা করলো 480 হলো। 300 টাকাটা বলছে 10% বাড়ে, 300 টাকায় 10% মানে 30, তার মানে বেড়ে কত হলো? 330। তাহলে এখন 480 টাকা ইনকাম, 330 টাকা খরচ, তাহলে সেভিংস কত? 150 টাকা। তাহলে 100 থেকে বেড়ে 150 হলো, মানে কত পার্সেন্ট বাড়লো? 50%। বলো, বোঝাতে পারলাম? কোনো অসুবিধা আছে? কেউ রেসপন্স করো। না দাদা, ঠিকঠাক, অল ওকে। আচ্ছা, এবার পরীক্ষায় না অনেক সময় একটু চালাকি করে। যেমন এই অঙ্কটা বলছে, এ ম্যান স্পেন্ড 5700 আউট অফ হিজ ইনকাম 8550, মানে তার 8550 টাকা ইনকাম হলে সে 5700 টাকা খরচ করে, তারপরে বাকি যেটা থাকলো সেটা সেভিংস। বলছে ইনকাম 19% বাড়লো, মানে এটা 19% বাড়লো। এক্সপেন্ডিচার is income and expenditure increased by 19% and 13%, তার মানে এক্সপেন্ডিচার বললো 13%। এবার বলছে সেভিংস কত কমবে বা বাড়বে বলো। তার মানে এটা 19% বেড়ে যেটা হবে সেটা, এটা বেড়ে যেটা হবে সেটা, এর থেকে এটা মাইনাস করলে যেটা হবে সেটাই সেভিংস হবে। তাহলে আগের সেভিংস থেকে এই সেভিংস কত বাড়ছে সেটা বের করতে হবে, কত পার্সেন্ট। তো পার্সেন্টেজ যখন হয়, আমরা কি করছি, যে যতটুকু বাড়লো সেইটুকু ইনক্রিজ বাই অরিজিনাল, বা আগে মানে অরিজিনাল সেভিংস ইন্টু 100%। এটা তো একটা রেশিও, এই রেশিওতে তো কমন ফ্যাক্টর গুলো কাটাকাটি হয়ে যায়। তো কেন না আমি কমন ফ্যাক্টর গুলো আগেই কেটে দিই, 8550, 5700, কমন ফ্যাক্টর কাটলে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলো 5 17 85, 5 দিয়ে কাটলে 5 11 55। এবার যদি আমরা কাটি, 5 11 55, সরি, ঠিক আছে। এবার যদি কাটি, দেখো 57 দিয়ে কাটবে, এটা 57 দিয়ে 2 হবে, 57 দিয়ে 3 হবে। তো এইটা করার মানে হচ্ছে যে যখন আমি দেখছি যে পার্সেন্টেজ চেঞ্জ জিজ্ঞাসা করছে, মানে একটা রেশিও জিজ্ঞাসা করছে, রেশিওতে যে কমন ফ্যাক্টর গুলো সেটা কেটেই যায়। তো এই
কমন ফ্যাক্টর গুলো আমি প্রথমেই কেটে দিই, দেখলাম যে এই 8,550 আর 5700 মানে কাটাকাটির পর 3:2 হবে, মানে তিন, এই যেটা ইনকাম ছিল আর এটা সেভিংস ছিল, এখানে 3 আর 2 হলো, এটাকে আমি ধরে নিলাম 300 আর 200, এই সরি সেভিংস না এক্সপেন্ডিচার, তোমরা সেভিংস কত হবে 100। এবার একে 19% বাড়াও, তাহলে কত 357, আর এক্সপেন্ডিচারকে 13% বাড়াও মানে কত 226, তাহলে আমার সেভিংস কত হবে 357 মাইনাস 226 মানে 131, তার মানে আমার সেভিংস 31% বাড়লো। এই অঙ্কটাকে তোমরা কিন্তু এখান থেকে করতে পারতে না, তোমরা কেন, কেউ করতে পারবে না, করতে পারবে ক্যালকুলেটর নিয়ে করতে পারবে বা একটু সময় বেশি দিয়ে করতে পারবে, বসে বসে ক্যালকুলেশন করতে পারবে, কিন্তু এই ক্যালকুলেশনটা করতে অনেক সময় লাগবে। তো আমি কেন এত সময় ক্যালকুলেশনের পিছনে নষ্ট করব? আমাকে কনসেপ্টটা দেখতে হবে, যে যখনই পার্সেন্টেজ চেঞ্জ জিজ্ঞাসা করছে, পার্সেন্টেজ চেঞ্জ মানেই হচ্ছে রেশিও বের করা, রেশিওর সাথে 100% গুণ করব। তো এই রেশিও বের করতে কমন ফ্যাক্টর লাগে না, তো কেননা আমি প্রথমেই কমন ফ্যাক্টর গুলোকে বাদ দিয়ে ডেটাটাকে অনেক ইজি করে নিই। এই ডেটাটাকে যদি ইজি করে নিই, দেখো ক্যালকুলেশন খুব সোজা হয়ে যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন এমন করে না যে কেউ পারবে না, ওরা এমন কোশ্চেন করবে যে তোমরা পারবে, এমন কোশ্চেন করবে দেখবে কাটাকাটি হয়ে যাচ্ছে, এইরকম ধরনের কোশ্চেন ওরা করে, কারণ ওরাও জানে অল্প সময়ে কোশ্চেন গুলোকে অ্যাটেম্প করতে হবে। তো তার মানে কিভাবে করতে হবে এই জিনিসটা আমাকে শিখতে হবে। বলো, এই জিনিসটা বোঝাতে পারলাম যে কিভাবে মানে এই অঙ্কটাকে ট্যাকেল করতে হবে। এই ধরনের অঙ্ক দিলে অনেক সময় পরীক্ষায় কিছু কিছু অঙ্ক দেয় যেখানে বেশি ডেটা দিয়ে দেয়, ডেটাতে লোকজন সময় নষ্ট করে। বোঝা গেল? পরের অঙ্কটা, আচ্ছা সবাই বুঝতে পেরেছে তো? না বুঝতে পারলে বলো একবার। হ্যালো, বলছি ক্লিয়ার, অসুবিধা নেই। আচ্ছা ভুল কি বুঝতে পারেনি? বোঝা গেছে দাদা? অলরেডি ক্লিয়ার। আচ্ছা, ও বুঝতে পারেনি, ওকে একবার বলে দিই। বলছে এই অঙ্কটাই, বলছে আগের অঙ্কর মতোই, শুধু পার্সেন্টেজ যায়নি শুরুতে। বলছে এ ম্যান স্পেন্ড 5700 আউট অফ হিজ ইনকাম 8550, মানে 8550 টাকা সে যদি ইনকাম করে 5700 টাকা সে খরচ করে, এটা ইনকাম আর এটা এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস কত হবে, এইটা মাইনাস এইটা করলে যেটা হবে সেটা। এবার এটাকে বলছে 19% বাড়ালো, ইনকাম 19% বাড়লো, এক্সপেন্ডিচার 13% বাড়লো, বেড়ে একটা অ্যামাউন্ট হলো, এটাও বেড়ে একটা অ্যামাউন্ট হলো, তাহলে নতুন সেভিংস হবে এই ইনকাম মাইনাস এই এক্সপেন্ডিচার সমান এটা একটা সেভিংস হবে। আমাকে বলছে সেভিংস এর পার্সেন্টেজ চেঞ্জ বের করতে। আমি ধরে নিলাম এটা এক্স হবে, এটা ওয়াই হবে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? চেঞ্জ হবে ওয়াই মাইনাস এক্স বাই অরিজিনাল এক্স ইন্টু 100%, এই তো। তো এইটা যখন করবে দেখবে, যে কোনো ডেটা নিয়ে করবে, এর ভেতরে যে কমন ফ্যাক্টর থাকবে এর ভেতরেও সেই কমন ফ্যাক্টরটা থাকবে। এর ভ্যালু হয়তো, আমি সাপোজ বলছি 420 হলো, এর ভ্যালু 630 হলো, তার মানে আমার কত বাড়লো? 210 বাই 420 ইন্টু 100। দেখো এর ভিতরে 210 কমন ফ্যাক্টর আছে, এর ভিতরেও 210 আছে, তার মানে 1-2 ইন্টু 100 হবে অ্যান্সার। এবার এর কারণ কি, যখন রেশিও বের করি, এই যে উপর নিচে কমন ফ্যাক্টর গুলো কেটে গেল, তো আমি এই ডেটাটাকে প্রথমেই কমন ফ্যাক্টর গুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে এই বড় বড় ক্যালকুলেশন গুলো করতে হবে না। এটা কখন করতে পারবে, যখন পার্সেন্টেজ চেঞ্জ বলবে বের করতে। পার্সেন্টেজ চেঞ্জ মানে একটা রেশিও, রেশিওকে পার্সেন্টেজে কনভার্ট করা। পার্সেন্টেজ চেঞ্জ মানে কি, চেঞ্জ বাই অরিজিনাল ভ্যালু ইন্টু 100%, এটা হচ্ছে চেঞ্জ বাই এক্সট্রা অরিজিনাল ভ্যালু ইন্টু 100%। এই রেশিওতে যে কাটাকাটি হয়, আর কাটাকাটি মানে কমন ফ্যাক্টর গুলো বাদ যায়, তাহলে এই কমন ফ্যাক্টর গুলো আমি প্রথমেই বাদ দিই না, 8550 আর 5700, কমন ফ্যাক্টর 00 ছিল, 5 দিয়ে কাটলে 171, 5 দিয়ে কাটলে 5 11 55 4, 57 দিয়ে কাটলে এটা 3 হবে, এটা 2 হবে,
দিয়ে তাহলে 3 টাকা ইনকাম, 2 টাকা এক্সপেন্ডিচার, তাহলে 1 টাকা সেভিংস। এই জিনিসটাকে আমি একটু হিসাবে সুবিধা করার জন্য এটাকে 300 করে নিলাম, এটাকে 200 করে নিলাম, এটাকে 100 করে নিলাম। এবার এটাকে কত বাড়াবো? 19%, মানে 3 × 57। এটাকে কত বাড়াবো? 13%, মানে 13 দুগুণে 26, মানে কত হলো? 226। আর সেভিংস হলো 357 মাইনাস 226, মানে 131। তার মানে আমার কত বাড়লো? 100 থেকে 31, মানে 131, মানে 31 বাড়লো। বাই অরিজিনাল ভ্যালু কত? 100 ইন্টু 100%, মানে অ্যান্সার হবে 31%। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যদি এই ডেটা নিয়ে ক্যালকুলেশন করো, 8550, 5700, 8550, 19% বাড়ালে কত হয়, এগুলো করলে অনেক ক্যালকুলেটিভ হবে। সেই জন্য এইরকম ধরনের অঙ্ক আসলে, আর যদি বলে পার্সেন্টেজ বের করতে, সঙ্গে সঙ্গে এই ডেটাটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। এই যে সিম্পলিফাই করে নিলাম, দিয়ে 300 200 করে নিলাম, তার মানে আমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল। ভুলটি বোঝা গেল? ভুলটি বলো, বুঝতে পারলে কিনা? হয়তো শুনতে পাচ্ছে না, পরের অঙ্কে যাই। ভুলটি বুঝতে পেরেছো তো? আচ্ছা, পরের অঙ্কটা। দ্য পপুলেশন অফ এ টাউন ইজ ইনক্রিজড বাই 16.23% ইন ফার্স্ট ইয়ার, ডিক্রিজড বাই 37.12% ইন সেকেন্ড ইয়ার, অ্যান্ড ইনক্রিজড বাই 57.17% ইন থার্ড ইয়ার। মানে এক পার্সেন্টেজের হিসাবে বললে, একটা সংখ্যা আছে, ধরে নিলাম এক্স, এ 16.23% প্রথম বছরে বেড়েছে। 16.23 মানে পার্সেন্ট, মানে কত? 1/6, মানে 6 থেকে 1 বেড়েছে, মানে একে কত দিয়ে গুণ করবো? 7/6 দিয়ে। পরে 37.12% কমেছে। 37.12% মানে হচ্ছে 3/8, মানে 8/3 কমেছে, মানে কত দিয়ে গুণ? 5/8 দিয়ে গুণ করবো। তারপরে 57.17% বেড়েছে। 57.17% মানে 4/7, তবে 4/7 মানে 7/4 বেড়েছে, মানে একে কত দিয়ে গুণ করবো? 11/7 দিয়ে গুণ করবো। এইটা করার পর 3 বছর পর এর পপুলেশন হয়ে গেছে কত? 1,65,000। আমাকে অরিজিনাল পপুলেশন বের করতে বলেছে, বা প্রেজেন্ট পপুলেশন, মানে এক্স এর ভ্যালু। তার মানে এক্স সমান কত হবে? কাটাকাটি করলে হবে 165। এই 3টে শূন্য, এগুলো থাকলে কোনো অসুবিধা না, বা যদি নাও রাখো, এই ডেটা নিয়ে ক্যালকুলেশন করলেই পরে শূন্য বসিয়ে দিয়ে অ্যান্সার বের করলে কোনো মানে আমি বলতে চাচ্ছি যে বারবার লেখার থেকে পরে একদম লাস্ট লাইনে লিখলে সময় বাঁচবে। কত? 6 × 8, আর নিচে 5 × 11। 5 11 55 দিয়ে কাটলে এটাকে 3 হয়, মানে 6 8 48 আর 3, 48 আর 3, পরে যার শূন্য ছিল চিহ্ন। এটা কত হবে? 120 আর 3 8 24, মানে 144, আর লাস্টে 3টে শূন্য। এটাই হবে আমার অ্যান্সার। মানে আমার পপুলেশন ছিল এক্স, একে 16.23, মানে কি 1/6 রেশিওতে বাড়াচ্ছি। 1/6 যদি রেশিওতে বাড়ায়, কত দিয়ে গুণ করতে হয়? 7/6 দিয়ে গুণ করতে হয়। যেমন এক্স কে যদি 20% বাড়ায়, কত দিয়ে গুণ করি? 120/100 দিয়ে গুণ করি। এই জিনিসটাকে তো এইভাবেও ভাবতে পারি। 20% মানে কত? 1/5, মানে 5-এ 1 বাড়লো, তাই একে কত দিয়ে গুণ করবো? 6/5 দিয়ে গুণ করবো। এটা কাটাকাটি করো, 6/5ই হবে। তো জিনিসটা একই, পার্সেন্টেজ মানে 120 বাই, মানে 100 দিয়ে গুণ হচ্ছে, কিন্তু সেটাকে আমরা রেশিওতে কনভার্ট করে 6/5ও লিখতে পারি। এখানে যেমন 16.23% বাড়াবো, সেটা যদি এই 116.23 বা 100 লিখতে চাই, বেকার, দেখতেও খারাপ লাগবে, সময়ও বেশি লাগবে। 16.23% মানে হচ্ছে 1/6, মানে 6-এ 1 বাড়বে, মানে কত দিয়ে গুণ করবো? 7/6 দিয়ে। তারপরে 57.17% কমাবো, না, তারপরে 37.12% কমাবো। 37.12% মানে হচ্ছে 3/8, মানে 8-এ 3 কমাবো, মানে কত দিয়ে গুণ করবো? 5/8 দিয়ে গুণ করবো।
তারপরে যেটা থাকলো, যেটা হলো সেটাকে বলছে 57.71% বাড়াতে হবে। মানে কত? 57.71% মানে হচ্ছে 4/7, মানে 7-এ 4 বাড়াবো, মানে একে কত দিয়ে গুণ করবো? 11/7 দিয়ে গুণ করবো। এইটা সমানই তো বলছে 3 বছর পর কত হয়? 165,000 হয়। এই 7 7 কেটে গেল, 5 11 55 দিয়ে কাটলে 3 হবে। তার মানে x সমান হবে 3 × 6 = 48, মানে 144। 3টা শূন্য ছিল, 3টা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, এইটাকে এইভাবেও ভাবতে পারো। 16.1-2%, 2-3% বাড়া মানে হচ্ছে কত? 1/6, মানে 6 থেকে হয় 7। তারপরে 37.1-2% কমছে, মানে 3/8, মানে 8 থেকে কমে কত হয়? 5। তারপরে 57.17% বাড়ছে, মানে হচ্ছে 4/7, মানে 7 থেকে 4 বাড়লো, মানে কত? 11 হলো। 7 থেকে 11, তাহলে রেজাল্ট্যান্ট যে এফেক্ট হবে এই তিনটের গুণফল আর এই তিনটের গুণফলের রেশিও, মানে এই তিনটের গুণফল বাই এই তিনটের গুণফল। তো যখন রেশিওই বের করছি, এইগুলো কেটে দিই, কমন গুলো। তুমি যদি এমনিও করো তো কিভাবে লিখবে? 6 × 8 × 7 বাই 5 × 11 × 7। এটা হচ্ছে অরিজিনাল ছিল, এটা বাড়ার পর হলো। বা এটা হচ্ছে আমার প্রেজেন্ট পপুলেশন, আর এটা 3 বছর পর, 3 বছর পর হবে এটা। না সরি, ভুল বললাম। হ্যাঁ, এটা প্রেজেন্ট, এটা 3 বছর পর হবে। তো এটাও যদি এইভাবে লেখো, এই 7 7 তো কেটেই যাচ্ছে, তো এই কাটাকাটি তো আমি এখানেই করে দিই। তার মানে কত হলো? 48 আর 55, মানে যদি আমার আগে 48 থাকে, এখন কত হবে? 55 হবে। মানে এখন মানে কি, সরি, 3 বছর পর, মানে 48টা বেড়ে 55 হবে। এই 55 সমান 3 বছর পর কত দেওয়া আছে? 165। তার মানে 1 সমান কত? 165/55, মানে 3। তাহলে এই 48 সমান কত হবে? 48 × 3 বা 144। এটাই অ্যান্সার হবে। বলো, বোঝা গেছে? কোনো রকম অসুবিধা থাকলে বলো অঙ্কটায়। সবাই বুঝতে পেরেছো? ওঙ্কার, রাহুল, সৌরভ, বোঝা গেল? হ্যাঁ দাদা, ক্লিয়ার, একদম বোঝা গেছে। পার্সেন্টেজের রেশিও গুলো কি মুখস্থ করে নেবো দাদা? হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজের রেশিও দেখো, প্রথমে হচ্ছে নামতা, 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 15 পর্যন্ত কিউব, আর পার্সেন্টেজের রেশিও। সব ওই রকম ভাবে তো মুখস্থ রাখা যায় না, কিন্তু চেষ্টা করতে হবে যতটা ম্যাক্সিমাম মুখস্থ রাখা যায়। যত বেশি মুখস্থ রাখতে পারবে তোমার তত বেশি সময় কমবে। এবার তাই বলে এই না যে অনেক বেশি, ওই যে বেসিক আমি প্রথম যেটুকু বলেছিলাম সেটুকু মনে রাখবে। এবার তোমার পরীক্ষায় আসলো 57.1/7, এটাকে তুমি এমনি বের করে নাও না। 5 7 35, মানে 350, আর 7 7 49, মানে 390 + 1, মানে কত? 400/7, আর নিচে একটা 100 হবে, মানে 4/7। এই সবগুলো যদি না মুখস্থ থাকে সেই সময় বেরও করে নিতে পারো, কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব বেশি মুখস্থ রাখার। ওই টেবিলটাকে, একটা বইয়ের প্রথমেই দেওয়া আছে, টেবিলটা যতটা পারবে মুখস্থ রাখবে। ঠিক আছে? তারপরে বলছে এ ম্যান স্পেন্ড 5% অফ হিজ টোটাল ইনকাম ইন ট্রাভেলিং, মানে একটা মানুষ তার টোটাল ইনকামের 5% ট্রাভেলিং এ খরচ করে। 20% তার রেস্ট, মানে যেটা বাকি থাকলো তার 20% স্পেন্ড ইন ফুড, ফুডে স্পেন্ড করে, অ্যান্ড দেন হি ডোনেট 120 টাকা এবার ডোনেট করে। ডোনেট করার পর তার কাছে কত আছে? 1400 টাকা আছে। তাহলে তার ইনকাম কত হবে সেটা। এবার আনলাম যে লোক হচ্ছে এক্স টাকা, এক্স টাকায় সে 5% ডোনেট করে এই ট্রাভেলের জন্য, মানে 20 টাকায় 1 টাকা খরচ করে। মানে কত দিয়ে গুণ করবো? 19-20 দিয়ে গুণ করব। তার মানে টোটাল ইনকাম এক্স, তার সাথে 19-20 দিয়ে গুণ করলে কি ট্রাভেলের খরচ বাদ দেওয়ার পর যেটুকু থাকলো সেইটুকু, এক্স × 19/20। এবার বলছে এর
এই যে বাকি থাকলো এক্স ইন্টু 19/20, এর 20%, এর 20% স্পেন্ড অন ফুড। তার মানে এর 20% মানে কি, 1/5, মানে হচ্ছে 1/5, যদি 1/5, তাহলে 5 টাকা 1 টাকা খরচ করা মানে একে কত দিয়ে গুণ করবো, 4/5 দিয়ে গুণ করবো। তার মানে এক্স ইন্টু 19/20 মানে আমি ট্রাভেলের খরচ বাদ দিলাম, তার সাথে 4/5 দিয়ে গুণ করা মানে ফুডের খরচ বাদ দিলাম। এরপরে সে 120 টাকা ডোনেট করে এবং তার কাছে 1400 টাকা থাকে। তার মানে এই যে টাকাটা, এই টাকাটা থেকে 120 টাকা সে ডোনেট করেছে এবং 1400 টাকা তার কাছে ছিল। তার মানে এই টাকাটা সমান কত, 1400 প্লাস 120 মানে 1520। তার মানে তোমরা যদি কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে কত হবে, 5 হবে। তার মানে এক্স ইন্টু 19/25 সমান 1520। 1520 কে 152 কে 9 দিয়ে কাটলে কত হয়, 7 হয়। সরি 7 না 8 হয়, 8। তার মানে এক্স সমান হবে 8 ইন্টু 25, 80 ইন্টু 25 মানে হচ্ছে 2000 টাকা। তার মানে তার টোটাল ইনকাম কত, 2000 টাকা। তো আমরা অঙ্কটাকে এইভাবে দেখলাম যে টোটাল ইনকাম ছিল এক্স টাকা, এক্স টাকা থাকার পর সেখান থেকে সে 5%, আচ্ছা দেখা যাচ্ছে কি, হুম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যালো, এখন কি দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কি দেখা যাচ্ছে কিনা একটু কেউ বলো, রাহুল বা সৌরভকে একটু বলো। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ফোনে আমি শুনতে পাচ্ছি না, সেই জন্য আমি বুঝতে পারছি না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। আচ্ছা, অঙ্কটাকে আমি আরেকবার বলছি, আমি শুনতে পাচ্ছিলাম না, ওই জন্য আমি একটু ফ্লো হারিয়ে ফেলছিলাম। আমি ধরে নিলাম ওই মানুষটার টোটাল ইনকাম এক্স টাকা, এক্স টাকায় সে 5% ট্রাভেলের জন্য খরচ করে। তাহলে 5% মানে কত, 1/20, মানে 20 টাকায় 1 টাকা খরচ করে। তাহলে এই খরচটা বাদ দেওয়ার পর থাকলে কত, 19/20। কার 19/20, এক্স এর। তার মানে এক্স কে 19/20 দিয়ে গুণ করলে এটা হচ্ছে ট্রাভেলের পর তার কাছে কত টাকা বাকি আছে সেইটা। এই টাকা সে 20% ফুডে খরচ করে। 20% মানে কত, 1 টাকা, 1/5, তার মানে 5 টাকায় 1 টাকা ফুডে খরচ করে। তার মানে বেঁচে থাকলে কত, 4/5। কার 4/5, এই রেস্ট অফ দ্য টাকার। তার মানে একে 4/5 দিয়ে গুণ করলে এটা হচ্ছে তার ইনকাম থেকে ট্রাভেল বাদ গেল, দিয়ে থাকলো, তারপরে যেটুকু বাকি থাকলো সেখান থেকে ফুড বাদ গেল, দিয়ে থাকলো এই টাকাটা। এই টাকাটা থেকে সে 120 টাকা ডোনেট করেছে এবং 1400 টাকা তার কাছে আছে। তার মানে এই টাকাটার ভ্যালু কত, 1400 প্লাস 120 মানে 1520। এখান থেকে কাটাকাটি করলে এক্স এর মান 2000 পেয়ে যাবে, মানে সেই মানুষটার টোটাল ইনকাম কত ছিল, 2000 টাকা। এর অঙ্ক তুমি স্টেপ বাই স্টেপ করো, বুঝে বুঝে করো, দেখো কোনো রকম অসুবিধা হবে না এইসব অঙ্ক নিয়ে। যেমন এখানে বলছে যে ইলেকট্রনিক কন্ট্রাক্টর হ্যাজ সার্টেন লেন্থ অফ ওয়্যার, 10% ওয়্যার হ্যাজ স্টোলেন, মানে 10% সে চুরি হয়ে গেছে। ধরে নিলাম এক্স ছিল, 10% চুরি হয়ে গেল, 10% মানে 1/10, মানে কত দিয়ে গুণ করবো, 9/10 দিয়ে। ফার্স্ট ভাবতে হবে। তারপরে 70% অফ দ্য রিমেইনিং ওয়াজ সোল্ড আউট, মানে এর 70% বিক্রি হয়ে গেছে। তার মানে কতটুকু পড়ে থাকলো, 70% মানে 7/10, মানে পড়ে থাকলো 3/10। এবং তার কাছে কত বলছে, ফাইন্ড দ্য অরিজিনাল লেন্থ অফ ওয়্যার, মানে তোমাকে অরিজিনাল মানে এক্স এর ভ্যালু বের করতে হবে। ইফ 810 মিটার ওয়্যার ইজ স্টিল লেফট, মানে এখনো যদি 810 মিটার থাকে, মানে এটা সমান 810 মিটার। 3 9 27, 27 দিয়ে কাটলে 30 হয়। তার মানে এক্স এর ভ্যালু কত হবে, 3000 হবে। তার মানে তার কাছে টোটাল 3000 মিটার ওয়্যার ছিল। তারপরে 66 অঙ্কটা, 66 অঙ্কটা আর বলছি না, 66 অঙ্কটা একই অঙ্ক, 66 67 সব একই অঙ্ক। তোমরা করবে, যদি না বুঝতে পারো তারপরে বলবো। আচ্ছা, 68 অঙ্ক।
আর আইফোন, ওঙ্কার বলছে আইফোন কিনতে। আচ্ছা, এবার হচ্ছে 68 অঙ্কটা। 68 অঙ্কটা বলছে এই পার্সেন্টেজের অঙ্ক সব একই রকমের অঙ্ক, শুধু কনসেপ্টটা ঠিক থাকলে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। বলছে এ স্পেন্ডস 50% of his income on household items and of the remaining 50% on transport। মানে এর কাছে যত টাকা আছে তার 50% সে হাউস হোল্ডে খরচ করে এবং 50% স্পেন্ড 50% অফ হিজ ইনকাম অন হাউস হোল্ড ইনকাম। মানে তার কাছে যদি ইনকাম হয় এক্স টাকা, 50% হাউস হোল্ডে খরচ করলো, মানে বাকি থাকলো এক্স ইন্টু হাফ, মানে বাকি 50%, মানে বাকি হাফ বাকি থাকলো অফ দ্য রিমেনিং, মানে এই যে যেটুকু বাকি থাকলো এর 50% অফ অন ট্রান্সপোর্ট, 25%, দেখো এখানে তিনখানা জিনিস হচ্ছে, তিনখানা চারখানা যতগুলোই হোক, 50% অন ট্রান্সপোর্ট, 20% অন এন্টারটেনমেন্ট, 10% অন স্পোর্টস, আর যেটুকু বাকি থাকলো রিমেনিং অ্যামাউন্ট অফ 900 ইজ সেট, মানে যেটুকু বাকি থাকলো রুপিস 900 টাকা তার কাছে বাকি থাকলো, এগুলো সব পার্সেন্টেজে। তার মানে এই যে বাকি থাকলো এই টাকাটার 50% কি করেছে, হচ্ছে ট্রান্সপোর্ট, 25% এন্টারটেনমেন্ট আর 10% অন স্পোর্টস। তাহলে বাকি থাকলো কত পার্সেন্ট? 50 করে 70, সরি এখানে একটা 25 আছে, 25%, 50 আর কত 75 আর 10, 85%। তার মানে এখানে কত 15% বাকি ছিল। কার 15%? এর 15%। কারণ এক্স ইন্টু হাফ ইন্টু এর 15%, মানে 15/100। এইটা সমানই আমার বইয়ে দেওয়া আছে কত, 900 টাকা। তার মানে এক্স এর ভ্যালু দেখো বেরিয়ে গেল 12,000 টাকা। তার টোটাল ইনকাম কত ছিল? 12,000 টাকা। এভাবে তোমরা করতে পারো অনায়াসে, কোনো অসুবিধা নেই। বা এইটাকে এইভাবেও ভাবতে পারো, ধরে নিলাম টোটাল ইনকাম ছিল 100 টাকা, 100 ভিতরে 50 টাকা সে কি করেছে হাউস হোল্ড ইনকাম, আর এই 50 টাকা তার কাছে ছিল। এই 50 টাকা 3-4খানা ভাগ হয়েছে, কি কি হয়েছে? 50% হয়েছে ট্রান্সপোর্টে, 25% এন্টারটেনমেন্ট, 10% স্পোর্টস। তাহলে বাকি যেটুকু থাকলো সেটুকু কত? 75 আর 10 85, মানে 15%। মানে এই 50 টাকার 15%, মানে 15/100, এটা করলে কত হয়? 2 হয়, মানে 15/2, মানে 15/2 এই ইউনিটটা সমান কত দেওয়া আছে বইয়ে? 900। তাহলে 1 ইউনিট সমান কত? এটা কাটলে 60, মানে হচ্ছে 120। আমার চেয়েছে কত? 100 ইউনিট বা টোটাল ইনকাম। 100 ইউনিট সমান 120 ইন্টু 100, মানে 12,000 অ্যান্সার হবে। আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, এরপরেও সেই একই রকমই অঙ্ক পাবে। এই অঙ্ক এখান থেকে তোমাদের কাজ, এখান থেকে তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস, মানে তোমাদের কাজ বলতে তোমরা পরের ক্লাসে এগুলো করে আসো, যতটুকু পারো চেষ্টা করো করার। আর আজকে আমি এই পর্যন্ত রাখছি। এখানে আর বেশি 10-11টা অঙ্ক আছে, তোমরা চেষ্টা করো নিজেদের মতন করার। আমি পরের দিন করিয়ে দেবো যেগুলো যেগুলো মনে হবে কঠিন বা রিপিটেটিভ টাইপ গুলো করাবো না, বাকিগুলো আমি করিয়ে দেবো। তারপরে হচ্ছে পরের দিন আমি কিছু অ্যাডভান্সের মানে নাম্বার সিস্টেমের কোশ্চেনও করাবো, নাম্বার সিস্টেমটা একদিক থেকে শুরু করব। আর পরের দিন হচ্ছে আমাদের পার্সেন্টেজ শেষ হয়ে গেলে পার্সেন্টেজ আমি পিডিএফ দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য, ওখান থেকে প্র্যাকটিস করবে, যেখানে যেখানে অসুবিধা হবে আমি বলে দেবো। আর পরের দিন পার্সেন্টেজ শেষ করে আমরা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা শুরু করব, আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো বা প্রিন্ট করে নিতে পারো। তো পরের দিন আমরা পার্সেন্টেজ শেষ করে রেশিও প্রপোর্শন শুরু করব, আর ওইদিকে নাম্বার সিস্টেমটা কিছুটা শুরু করব। পরে দুটো জিনিসই প্যারালালি চালাতে থাকবো, তাতে তোমাদের ফার্স্ট হবে সিলেবাসটা শেষ করা। আচ্ছা, এবার বলো কারোর কোনো রকম অসুবিধা থাকলে। স্যার, ওই রিজনিং এর ব্লাড রিলেশন চ্যাপ্টারটা যদি একটু ডিটেলসে করে দেন ভালো হয়। হ্যালো।
আমি না শুনতে পাচ্ছি না কারোর কথা। 1 মিনিট। হ্যালো? হ্যাঁ, এবার বলো। কারোর কোনো অসুবিধা থাকলে বলো। স্যার বলছি রিজনিং এ ব্লাড রিলেশন চ্যাপ্টার একটু ডিটেলসে করে দিলে ভালো হয় স্যার একদিন। হ্যাঁ, ঠিক আছে। ব্লাড রিলেশন, ক্যালেন্ডার, সিলোজিজম, তারপরে এই ফিগার কাউন্টিং এর কিছু জিনিস, তো এগুলো আমি করাবো। হ্যাঁ, আমাকে একটু সময় দাও, আমি আস্তে আস্তে এগুলো করিয়ে দেবো। আচ্ছা আর যদি ঠিক আরো আছে। কারো কোনো রকম টপিকে কোনো রকম প্রবলেম থাকে আমাকে বলবে, আমি করে দেবো। আমি এই ক্লাসেই হোক, মানে এই ক্লাসের শেষেই হোক বা আলাদাভাবে ক্লাস নিয়ে হোক, আমি কিছু কিছু টপিক বেছে রেখেছি, সেই টপিকগুলোকে করাবো। তারপরে যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে আমাকে বলবে, আমি করিয়ে দেবো। আর এখন সিজিএল এ কিছু কিছু টপিক থেকে অঙ্ক আসে, যেমন পারমুটেশন, কম্বিনেশন, এইসবগুলো একটা বেসিক আমি করিয়ে দেবো। আর তারপরে যদি মানে তারপরে আরো কিছু ডিটেলসে আমি আস্তে আস্তে করাবো। আগে বেসিক সিলেবাসটাকে শেষ করি। ঠিক আছে? হ্যাঁ দাদা, একদমই তাই, একদমই তাই দাদা। এমনি আর কোনো প্রবলেম নাই তো আজকের ক্লাস নিয়ে কারোর? না না, আজকে ক্লাস নেওয়ার কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক, এবার শুধু ঘরে করতে হবে। হ্যাঁ, আমি পরের দিন শেষ করে তোমাদের পার্সেন্টেজের ওই আমি কি দেবো, তোমাদের নিজের কাছেও সবার আছে, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে করতে হবে অ্যাকচুয়ালি। পিনাকেল থেকে করবো? আর তোমাদের, হ্যাঁ, পিনাকেল থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে যেমন প্রিভিয়াস ইয়ারে থাকে না যে একটা টাইপে 10খানা অঙ্ক দেওয়া আছে, তো 10খানা অঙ্ক করার কোনো মানে কোথায় নেই। পাবো সেটা? তিন চার কোথায় পাবো এটা, সোর্সটা বলো, কোথায় পাবো? কিন্তু পিনাকেলের বইয়ে আছে। পিনাকেলের বই আছে মানে এইরকম সেলসম্যান টাইপ, তারপরে তোমার হচ্ছে ওই না, কি না, ওখানে তো সেলসম্যানের আগে এরকম ভাবে আলাদা ভাবে টাইপ লেখা থাকবে না। পার্সেন্টেজে মোটামুটি অঙ্ক এর বাইরে কোনো টাইপে আসে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার তোমাকে হ্যাঁ পার্সেন্টেজ জিনিসটাকে বুঝতে হবে। যেমন পরের অঙ্কগুলো করালাম, এই অঙ্কগুলো কি কোনো এর বাঁধা ধরার নিয়ম আছে? নেই। যেমন যেমন পার্সেন্টেজ কমছে বাড়ছে সেই রকম ভাবে আমরা বাড়াচ্ছি আর কমাচ্ছি। তো দেখবে তুমি যখন পিনাকেলের বই থেকে বা যে কোনো প্রিভিয়াস এর বই থেকে যখন তুমি করবে, দেখবে যে এই জিনিসগুলো ঘোরাফেরা করছে বারবার। তো ওই জিনিসটাকে তোমাকে ধরতে হবে আর নিজের এবিলিটিটাকে বাড়াতে হবে ধীরে ধীরে। বোঝা গেল? আমি দরকার হয় আমি কিছু আচ্ছা আচ্ছা কোশ্চেন আমি দাদা। দেখাবো যে কিভাবে আমাদের এই কনসেপ্ট গুলো ওখানে কাজে লাগছে। ঠিক আছে? ওকে ওকে। আর রিজনিং এর যেসব টাফ টাফ টপিক আছে সেগুলো আমি করিয়ে দেবো, কোনো হ্যাঁ অসুবিধা নেই। তবে রিজনিং এর সব জিনিস তো করানোর কোনো মানে নেই, ওগুলো নিজেকে প্র্যাকটিস করে করে তৈরি করতে হবে। ঠিক আছে? বলছি, রিজনিং এর হোমওয়ার্ক দিস না? আজকে আমি সোজা এখানেই চ্যাপ্টার বন্ধ যেগুলো করছি। আছে হয়তো রিজনিং এ হ্যাঁ, হোমওয়ার্ক দিতে বললে? তো এবার যেগুলো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম আছে তুমি সেগুলো বলে দিও যে হ্যাঁ এগুলো তোমরা ঘরেই পারবে, তো আমরা সেগুলো ঘরেই সলিউশন করো। সেখান থেকে যদি কিছু প্রবলেম হয় তোমার কাছ থেকে জিজ্ঞেস করে নেবো, ব্যাস এটাই বলতে চাইছি। দেখো, রিজনিং এ তুমি পিনাকেলের বইয়ে প্রিভিয়াস এর সব কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে? হুম হুম। তো তুমি রিজনিং এর ধরো 3খানা বা 4খানা টপিক ধরলে, হ্যাঁ 4খানা টপিক থেকে 10খানা করে কোশ্চেন প্রত্যেকদিন করলে, যেগুলো আচ্ছা। আটকালে ওকে। ওখানকার লজিক দেখে নিলে যে আচ্ছা কোন লজিকে হচ্ছে, সেগুলোকে চাইলে তুমি নোট করো। তাহলে তোমার ওই জিনিসটা ধীরে ধীরে প্র্যাকটিস হতে থাকবে। এবার কিছু কিছু টপিক যেমন হচ্ছে ক্যালেন্ডার, এটা একটু বুঝতে হবে, সিলোজিজম এগুলো বুঝতে হবে। তো আমি না যতটা তাড়াতাড়ি এই 1-1.5 সপ্তাহের ভিতরেই এই 2-3টে টপিক আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আর তোমাদের আটকানোর মতন টপিক থাকবে না। তারপরেও যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে বলবে। এবার রিজনিং যখন তোমরা মক দেওয়া শুরু করবে, মকে সব রকমের রিজনিং আসবে, তখন দেখবে আরো হ্যাঁ। ভালো হচ্ছে রিজনিংটা। তো এখনই তোমরা একটা আরে কাজ না। করতে পারো, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার বল। থেকে 4খানা টপিক বেছে নাও। এই 4খানা টপিক থেকে রোজ হুম। আমি 10খানা করে করব। এরকম করে ধরো প্রত্যেকটা টপিক থেকে 50খানা করে হয়ে গেল, তখন পরের 4টে টপিক ধরো। আচ্ছা ওকে ঠিক আছে? ওকে ওকে ওকে। তো আর এটা একটু দাদা নিজেরা রিজনিং দায়িত্ব এমন নিয়ে কোন করো। বলো। চ্যাপ্টার আছে বা এমন কোন চ্যাপ্টার আছে যেখান থেকে হয়তো কোনো কোশ্চেনই আসে না আমাদের? রিজনিং এ ওই রকম ভাবে বলা যায় না। তুমি হ্যাঁ হয়তো রিজনিং। মানে আমি যেমন আগে ক্যালেন্ডার বাদ দিতাম, আমি ক্যালেন্ডার করতাম না, মনে থাকতো না বলে। আমার পরীক্ষায় ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসতো। তো শিখে রাখতে ক্ষতি নেই, শিখে রাখো। আহ
প্র্যাকটিস যখন করবে তখন যখন আচ্ছা। মক দিবে দেখবে কোনো না কোনো টপিক থেকে দু একটা করে কোশ্চেন চলে আসছে, তো তখন আর হুম। ভোলার কোনো চান্স থাকে না, ও মনে থেকেই যায়। তো এখন স্কিপ করার কিছু নেই, ওই যেগুলো প্রিভিয়াস ইয়ারে যে টপিক গুলো আছে সেই টপিক গুলোকে অন্তত ভালোভাবে করে নাও, আর কিছু কিছু টপিক আমি করিয়ে দেবো যেগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা। ওকে দাদা, তাহলে ঠিক আছে, আমি তাহলে এখন শেষ করছি আজকের ক্লাস। হ্যাঁ গুড নাইট দাদা। হ্যাঁ।